বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ে আমরা প্রবেশ করলাম, যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশের নিরাপত্তা নিয়োজিত তাদের 28 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা 100 ছাড়িয়ে যাবে, যারা কিনা বিভিন্ন সময় গুম, খুন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন। এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যারা আলোচক দেখছেন তারা তো আছেনই। ডক্টর কনক সারোয়ার ভাই, তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন। আমি যদিও মাঝখানে একটু চুপি হতাশই হয়ে গিয়েছিলাম বলা চলে। তো সেই ফলাফলটা আমরা দেখেছি এবং আমার সামনে আজকে যাদেরকে দেখছেন আমার সাথে, তারা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছিল। তাদের সবারই কোনো না কোনো জায়গা থেকে এখানে ভূমিকা ছিল। তো আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি, কিন্তু আগে থেকেই বলিনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না। সবসময় যত সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি, এন্ড অফ দা আমাদের টক শো বলেন আর যে কোনো জায়গায় বলেন, সবখানে কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে, তাদের হাতেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে। যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাটাই বলবো। আজকে কোনো সমালোচনা না, আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে সুযোগ এসেছে। আপনারা দীর্ঘদিন ধরে, এই গত দুদিন আগের কথাও যদি বলি, ঘাটতারাও করেছেন যে আপনারা বিশাল কিছু, আপনারা আপনাদের এদেরকে আটক হতে দেবেন না, আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন। এখনো ষড়যন্ত্র চলমান। আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক টৈঠক করেছেন। তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে, কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন। কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না। আমরা সেনাবাহিনীর আর কোনো সদস্যের নতুন করে কোনো অপরাধে জড়িয়ে হাত করা দেখতে চাই না। যারা অপরাধী আছে তাদেরকে খুব ভালোই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। এটা নিয়ে কোনো ধরনের নয়ছয় করার, কোনো নাটক করার চেষ্টা করবেন না। সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন। আমরা এই ঘটনার সাথে যারা আছি তাদের মধ্যে সবচাইতে বেশি থেকে কাজ করেছেন, একেবারেই কাছাকাছি থেকে কাজ করেছেন। আমি সবার আগে যদি বলি, আমাদের কর্নেল হাসিনুর ভাই আমার অনেক পরিশ্রম করেছেন, অনেক ঝুঁকি আপনার উপর দিয়ে গিয়েছে। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের, তিনার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছেন, অনেক প্রোপাগান্ডা তাকে নিয়ে ছড়ানো হয়েছে। মেজর সুমন ভাইয়েরও বিশেষ কিছু ঘটনা আছে, সেগুলো সুমন ভাই হয়তো একদিন আপনাদের সামনে জানাবে। শাহনাজ আপু, আপনিও আতঙ্কে ছিলেন, কখন কি হয়, যেভাবে ধরপাকড় হচ্ছিল আপনাদের ভেতরে। তো এইসব বিষয়গুলো নিয়ে যে যার জায়গা থেকে কথা বলবে। আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি। স্যার, আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো, দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন, এই 28 জনের বাইরে আর কারা কারা আসতে পারে বা অভিযোগগুলো কি ছিল তাদের বিরুদ্ধে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যদিও যে অনুষ্ঠানে আমরা কথা বলতেছি এটা খুব লজ্জার। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তবে আমি মনে করি সবাইকে এই বলে আশ্বস্ত করতে চাই, ব্যক্তির দায় কেউ নেবে না। তারা যে অপরাধ করছে তার সেই দণ্ড তাকে পেতে হবে। তবে একটা মানুষের সহানুভূতি থাকতো, একটা মানুষের একটা আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী প্রথম থেকে এটা স্বীকার করে নিত যে তারা ভুল করছে। কেউ স্বীকার করে নাই। খোদ ডিজিএফআইয়ের ভিতরে ছিল আয়নাঘর। কোনোদিন তার অপরাধ বোধ, ইভেন কোনো তারা মানে স্বতঃস্ফূর্তভাবে যে কপারেট করে সেটা করেন, যার জন্য তো কষ্ট লাগতেছে। এখানে ভুলে যাওয়া যাবে না, আমাদের জেনারেল হারুন বীর প্রতীক ছিলেন, উনি কিন্তু জেলে গিয়েছিলেন। তো এটা নতুন কিছু না। জেনারেল লতিফ ডিজিএফআই ছিলেন, ওনাকে পুলিশে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে। সুতরাং অন্যায় করলে কেউ রেহাই পায় না। আমরা দীর্ঘ 15 বছর এটা ভুলে গেছি। আবার আমাদের এত খেসারত দিয়ে এটাকে আমাদেরকে এটা করতে হচ্ছে, বড় লজ্জার। তবে আজকে যারা আনা হয়েছে এটা অনেকটা আমি মনে করি বাধ্য হয়ে, এদেরকে সবাইকে ডাকা হয়েছে, কেউ কথা স্বীকার করে নাই। এটা স্বাভাবিক। আমি চেয়েছিলাম, বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে, ইভেন সেনাপ্রধানের কোর্সমেট মানে জাবেরের নাম আমি প্রপোজ করছিলাম, নাওরেদের নাম প্রপোজ করেছিলাম, তোমরা ফাইন্ড আউট করে দাও যেন
অন্যান্য অফিসার বিব্রত বোধ না করে। যারা ইন্টারোগেশন করতেছেন তারা জুনিয়র, বয়সে জুনিয়র। সুতরাং একটু বিব্রতকর অবস্থা হইতে পারে। বাট শোনেন নাই। উনারা নিজেরা বিচার করবেন। এই হেডম, এই ইগোস্টিকের জন্য আজকে এই অবস্থা। এর জন্য দায়ভার সম্পূর্ণ সেনাপ্রধানের। সেনাপ্রধানের গোয়ার্তুমের জন্য আজকে অফিসারদের এই অবস্থা। এখন হয়তো কি একটা লোক যে অপারেশন করে ধরছে, টর্চার করছে, তার গুরুত্ব একরকম। আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে, তার গুরুত্ব একরকম। অপরাধী, বাট অপরাধের মধ্যে পার্থক্য আছে। মৃত্যুদণ্ড হয় বা ১ বছর থেকে মৃত্যুদণ্ড হয়, যেকোনো দণ্ড দিতে পারে বিচারক। কিন্তু কেউ কোঅপারেট করে নাই। আর যার ফলশ্রুতিতে মোটামুটি যার দায়িত্বে ছিলেন সেইভাবে আনা হইছে। অনেকের হয়তো ধারণা আছে যে কবে থেকে শুরু হইছে। যেমন আমার ১ম গুম হইছে ১১ সালে। ৯ সাল থেকে শুরু করার কথা, কিন্তু এটা তা করা হয় নাই। নেহাত বাধ্য হয়ে আইসিটি যে ১৬ সাল থেকে, অর্থাৎ ডিজিএফআইটা ধরা হয়েছে এইভাবে, আজমি স্যার থেকে শুরু করে ৫ই আগস্ট। এখানে কারা ডিজি ছিলেন, কারা সিটিআইবি ছিলেন, তাদেরকে আনা হয়েছে আজমি স্যারেরটা। এটা ডিজিএফআই। আর ওইখানে হলো গিয়ে আরমান ভাই থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত কারা ছিলেন, এডিজি র‍্যাব অ্যাজ ওয়েল এজ ডাইরেক্টর ইন্টেলিজেন্স। এই সব মিলে এইটা। এর বাইরে আছে ডিজি র‍্যাব এবং আছে আমাদের ডিজিএফআই। এখন কথা হইলো এই অপকর্মগুলো করছে ডিজিএফআই। এই ৫ জন ডিজিএফআই এই কাজগুলি করছেন। সেনাপ্রধান এদেরকে আমি বলবো সুযোগ দিছেন পলায় যাওয়ার জন্য। উনারাই তো করছেন। এখন তাদের আদেশ পালন করতে দেয়া এই ডাইরেক্টরগুলি সরাসরি আদেশ পান নাই শেখ হাসিনা থেকে অথবা তারেক সিদ্দিকী থেকে। পেয়েছেন ডিজিএফআই আদেশের মাধ্যমে অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে। আলটিমেটলি এরা এখন কট এবং ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে। এই দায়িত্ব তো সেনাপ্রধানের। আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে, উচ্চবাক্য, পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে, কিছু করার নাই। সবাই কেউ আইনের বাইরে না, প্রেসিডেন্ট আইনের বাইরে না। আমি তো বললাম জেনারেল লতিফ বিশাল লোক, অভিনীরুকে অস্ত্র দিয়েছিলেন, আপনারা যে মনে করেন এরশাদের সময়, তাকেও যেতে হয়েছে জেলে। জেনারেল হারুন এই আওয়ামী লীগের সরকার আমলে, ওনাকেও জেলে যেতে হয়েছে ৭১-২০। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা দীর্ঘ ১৫ বছর ভুলে গেছিলাম অনেক কিছুই। তারপরে বলবো এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না। এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে এরা কেউ কথা বলবেন না। এখন কথা নেওয়ার পরে এনারা কথা বলবেন। তা আমি মনে করি তারা কোঅপারেট করুক, সত্যিকারের দোষী লোক, সত্যি লোকটা কে দোষী সেটা দেশবাসী জানতে চায়। এতটা দিন গেছে, দেখেন আইসিটি কোনো কাজ করে না। তাদের কি ধরনের অভিযোগের প্রেক্ষিতে এই ২৮ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো? আচ্ছা আমি তো বললাম মোটা দাগে আরমান ভাইকে আটকে রাখা হয়েছে গুম। খুন এখনো আসে নাই, গুম। যেমন ইলিয়াস আলীটা এখনো আসে নাই। এরকম অনেক খুন আছে, অনেক লোক মিসিং আছে। এই সংখ্যা কত হবে আমি জানি না। ম্যাক্সিমাম আমাদের সেনা অফিসার, পুলিশ আছে অল্প, ম্যাক্সিমামই সেনা অফিসার। এবং ডিজিএফআইতে যারা ছিলেন দেখেন, আজমি স্যার, আমি ছিলাম, মাইকেল চাকমা ছিল, ওই টাইমটা কাভার হয়ে গেছে। এখন ডিজিএফআই এর যে শুধুমাত্র সিটিআইবি কে ধরা হয়েছে, কিন্তু আরেকটা যে আইবি আছে যে আমাদের যারা নিছে, যার দায়িত্বে ছিলাম, তাদেরকে এখন আনা হয় নাই। এরা তো আসবে সবাই, এদের মুখ থেকে এখন বেরোবে, এরা কোনো কথা বলে নাই। এবং এদের ওই ডাইরেক্টর তো নিজে কোনো কাজ করে নাই, উনি আপনার অধীনস্থ কাউকে বলছেন, কর্নেলকে, কর্নেল আবার লেফটেন্যান্ট কর্নেল। একটা কমিটি টিম ছিল, কারা ছিল আমি তো জানতে চাই। আমাকে কে গুম করছিল, কে আমার গায়ে নির্যাতন করছিল, আমি তো জানতে চাই। এটা তো হদিমদি অপারেশন হবে না। সুতরাং এই সংখ্যা কত দাঁড়াবে আমি জানি না। আর যদি আপনি বিচার 18 বছর ক্রস করলে আপনি বিচার পেতে বাধ্য, মাপ পাবেন না। কিন্তু সৈনিকেরটা আমি ধরলে তো ভাই আমি জানি না কত হবে, আল্লাহ মাহবুব রক্ষা করুক। বাট দেখেন আমাদের আওয়ামী লীগের নেত্রী মায়ার যে 7 মার্ডার, ওখানে কিন্তু সৈনিক ছাড় পায় নাই। ক্ষমতায় থাকার পরে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা পরেও সেই সৈনিকরা ছাড় পায় নাই নারায়ণগঞ্জের ঘটনায়। আর এখানে যদি সৈনিক টান দেওয়া হয়, আমি জানি এটা কত বড় যাবে। তারপর আমি শুনতেছিলাম হুমা খান ওনারা কিছু একটা কনসিডার করা হবে, কতটুকু হয়তো সৈনিক মাপ দিলাম, বাট অফিসার তো মাপ দেওয়ার কোনো অবকাশ নাই। তাদের অনুশোচনা বোধ ছিল অনেক। একটা লোক যদি মানে আর্মি থেকে যদি অনুশোচনা বোধ করতো যে না ভুল হয়ে গেছে, আমরা যতটুকু পারি, কোনো কোঅপারেট করে নাই। হবে না, এটা হবে না, সে হবে না। আপনি বিশ্বাস করতে পারবেন না,
এদের মাথা উঁচু স্বভাব, মানে কতটা মানে বিরক্তকর, মানে এরা কাকে থ্রেট করে নাই, এরা কাকে থ্রেট করে নাই, আতঙ্কে থাকতো লোকজন। আমাকে প্রায় রিং তো, ভাই ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট, ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট, আজকে না হলো 50 জন রিং করছে, ক্যান্টনমেন্টের কি অবস্থা, বুঝেন কি আতঙ্কে। তা আপনারা এগুলি করলেন, একের পর এক ভুল করে যাচ্ছেন। আপনি দিলেন বিডিআর ঘটনায় ফুল স্টপ, আপনি দিলেন ইয়ারে মাইরা, কি বলে আমার নুরু ভাইকে দিলেন মাইর, তারপরে আপনি একের পর এর লগে দেখা করেন, সর্বশেষ যে কাজটা করলেন মির্জা ফখরুল সাহেবের দেখা করলেন, এর আগে বললেন ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট কথা বললেন, কিন্তু কইরা আপনি কি ডুবাইলেন, তো বিএনপিকে ডুবাইলেন। এখন তো আস্থা নাই আমাদের, এই সেনাবাহিনী নির্বাচনে গেলে নির্বাচন হবে না, এর মধ্যে একটা নাই সুবিধা পাবে হয়তো কেউ। এখন এইগুলি তো সেনা প্রদান করছেন, উনি বারে বারে বলা হয়েছে আপনার ডিএমআই কে সরান, আপনার সিওএসইউ কে সরান, উনি সরান নাই। উনি জেনারেল কি করলেন, এই যে দেখেন কোর কমিটিতে ছিলেন ডিজিএনএসআই, তাকে পোস্টিং করা হয়েছিল একটা ইনস্টিটিউশনে, ওখান থেকে সরাই আয়না 19 ডিপ ঘাটালে দেওয়া হয়েছে। এটা কি মনে হয় আপনার, এটা কি মনে হয় আপনার যে উনি এই অপরাধটাকে উনি ওন করেন? কোর কমিটিতে ছিলেন এনআইসিতে, উনিও তো অ্যারেস্ট হবেন, না হওয়ার তো কোনো কারণ নাই। আপনি দেখেন বিডিআর ওই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল, ওকে যখন জিজ্ঞেস করা হবে কার আদেশে আপনি এসেছিলেন, ও বলবে মিনিমাম বলবে যে ডাইরেক্টর অপারেশন, অর্থাৎ একজন ব্রিগেডিয়ার। ডাইরেক্টর অপারেশনে ধরলে কে বলবে ডিজি বিডিআর। আপনি খালি দেখেন ইলিয়াস ভাই কত আসবে, আমরা এরকম চোখ বন্ধ করে কাজ করলে তো হবে না। আপনার যা বলছে তাই করছেন, খেয়াল ছিল না। ইলিয়াস ভাই একটু খালি একটা কথা বলি, মনে করেন না, আমি গুম হয়েছি যখন আমি আতঙ্কে থাকতাম আমার বাচ্চারা কি করতেছে। বাসায় আমার মা আমার বাসায় ছিল, আমার মাকে মেসেজ দিচ্ছে আমার খালারা, তোমার ছেলে মারা গেছে, আল্লাহ আল্লাহ করো। আমার বউ বিভিন্ন জায়গায় জোরাজোরি করতো, আমার মা খেপে গেছে, তোমাদের বলে আল্লাহ আল্লাহ করতে বেস্ত নসিব করার জন্য তোমরা এই কাজ করতেছো। ধরা দেওয়া হলো, আমাকে ইঞ্জেকশন দিয়ে পাগল করে ফেলতেছে। বাচ্চারা বাইরে গেলে পাগলগুলি খুঁজতো, গোনা গোনা দেখতো কেউ বসে আছে কিনা। আমি যে ভালো খাবারগুলি খাইতাম কেউ খাইতে পারে নাই, এই অনুশোচনা বোধ বলছি আমি অনেক জায়গায়, তার ফিল করে নাই। আমি জানি আছে কি কষ্ট হবে ভাবিদের, এই জেলখানা যাবে, কি অত্যাচার করে অনাচার করে জেল কর্মীরা, জেলাররা। জেলের মধ্যে মামুন খালেদ আমাকে মারতে চাইছে জেএমবি দিয়ে, আল্লাহ তো মানে ঘুমায় নাই, উনি দেখেন সব, আমি দেখতেছি। আমি যে ফিরে আইছি মা বিশ্বাস করতেছে না, আমার মিসেস মোবাইলে বলতেছে ফিরে আইছে, বিশ্বাসই করতেছে না। আমার রাগ করে বাসা থেকে চলে গেছে আমার বোনের বাসায়, যে কেন কথা শুনতেছে না, আমার বউ কেন বাইরে বাইরে ঘুরতেছে। তা আমরা কোন জায়গায় গেছিলাম, আমি আমার বাচ্চাদেরকে কোলে, আমার ফেসবুকে দেখবেন বাচ্চা আমার কোলে, বাচ্চাদের আদর করতে পারি নাই দীর্ঘ এতটা বছর। এখন একটা শেষ কথা বলি ভাই, এই আজমি স্যার বলছে এতদিন সেনাপ্রধান আমার ছাত্র ছিল, গতকাল পরশুদিন আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি পেনশনে কি অবস্থা, কত টাকা পাইছেন? স্যার বলে আমি কিছু পাইনি। আমি কি বলেন স্যার? দেখো আমাকে এত কিছু বলছে, পরে আমারে বাধ্যতামূলক অবসর দেখাইছে। যখন আমি আপত্তি তুললাম কেন, তখন করছে অকালীন অবসর। বুঝেন অকারে ফাইলামি, অকারে ফাইলামি বুঝেন, মানে সে বলতে চাচ্ছে আপনি যা করা হয়েছে। আজমি ভাইরে আমি খুব পছন্দ করি, আমার খুব পছন্দের মানুষ, বাট এটা শুনে খুব ভালো লাগতেছে। আজমি ভাই ছিল ভাই, পর্যায়ে পড়ে গেছে, ওয়াকারকে চেনার দরকার আছে, ওয়াকারকে আমিও চিনতে পারিনি। তার লাজ লজ্জা নাই, সে মনে করে যা হয়েছে ঠিক হয়েছে। সে বিডিআর কেসে জড়িত ছিল না, আমি তো জানি, বিডিআর হাকিম আমাকে বলছে, আমি জাহিদাত বলে তার ধরছিলাম, কেন আপনি কাজ করেন নাই, ও অকার করতে মানা করছে। এগুলি বলতে চাইছি, তাকে সেভ করতে চাইছি। দেখেন ভাই, আমি প্রথম থেকে চাইছি সেনাবাহিনী আমাদের একটা ইনস্টিটিউশন, সেনাপ্রধান আমাদের ইনস্টিটিউশন, অপমানিত করবো না যতক্ষণ পারি। বাট সেটা তাকে কিন্তু বিডিআর কমিশনে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে তো টুএসি হিসাবে, তার তো টুএসি হিসাবে তার থাকতে হবে। ব্রিগেডিয়ার আনোয়ার সবাই তো তাকে দোষ দিয়ে। আমি ইভেন ওয়াকারকে বলছি যে ওয়াকার তুমি এটা করো না, এটা করো না, এটা করো না। আমি তাকে বলছি যাই দেখো, আমাকে বললো আপনি স্যার কোন প্যাকেজ নেবেন, আমি কোনো প্যাকেজ না, সবারটা একসাথে করবা। অদ্যাবধি ভাই কিছু হয় না, এখন আমার বরখাস্ত উঠে নাই। আল্লাহ অশেষ রহমত, আমি রাইট ট্র্যাকে ছিলাম, নাহলে আমারও অকালীন অবসর দিত। মানে এটা হলো ওয়াকার, মানে সে এখনো আওয়ামী চেতনা ধারণ করে। এত কিছু করার পরও সে কি মনে করে আমি জানি না। আপনি মনে আছে বিএনপির সময় আইজিপি ছিল একজন,
ওই সালাম নেওয়া সমস্যা হয়েছিল, সেলুট নিয়ে পুলিশের 1,000 টাকা দণ্ড দেওয়া হয়েছিল, অটোমেটিক অবসর। হুম এখন কালকে যদি আদালত ডাকে ডিপিএস বা এজি কে, কেন কার্যকরী গ্রহণ করা হয় নাই, 1,000 টাকা দণ্ড, আল্লাহ না করুক, সোজা হয়ে যাবে। আমরা আইন যে কত বড় ভুলে গেছেন। আমি এটুক বলি শেষ করব, বাট আমি মনে করি দেশের সম্মান অর্জন, এই ভাই ইলিয়াস ভাই, এটাও সত্য কথা, যেই হাবিলদারটা আমার গায়ে ঘুষি মারছে, আমাকে চট থাপড় মারছে, লাথি মারছে, সে কিভাবে সেনাবাহিনী থাকবে? হুম হুম হুম। তাকে দণ্ড না দেন, সেনাবাহিনী থেকে উচিত ছিল তাকে বের করে দেন। তো সে গল্প করে করে বেড়াবে, আরে খেলে কর্নেলে মেরে আইছি আমি, সবার সাথেই ব্যবহার করছে। এই এমওডিসি আমার সাথে, সে কিভাবে চাকরি করে, এটা তো আমার না যাবে না। তা আমার প্রথম গুমটা এখনো শুরু হয়নি ভাই, 16 সাল থেকে শুরু হয়েছে মূলত। হতাশ হওয়ার কিছু নাই, অনেক বেরোবে, অনেক বেরোবে। ইনশাল্লাহ এবং জি। ওই যে ব্রিগেডিয়ার ইনশাল্লাহ। ধন্যবাদ ব্রিগেডিয়ার ভাই, ধন্যবাদ। ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস ভাই এবং আমার সহ-আলোচক যারা আজকের বিশেষ অনুষ্ঠানে যোগদান করেছেন। আমি যে বিষয়টা আলাপ করব, আমরা গত 5ই আগস্ট থেকেই বলতে পারেন আন্দোলন করে আসছি। তার আগের থেকেই ছিল, বাট জোট আন্দোলন করছিলাম যে সেনাবাহিনীতে যাদের কারণে হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল তাদেরকে শাস্তির আওতায় এনে, বিচারের আওতায় এনে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে। এটাই হয়ে গেছিল কিন্তু আমাদের অপরাধ। আমরা যারা এটার পিছনে আন্দোলন করছিলাম সবাইকে দোষী করছে এবং তারা আইডেন্টিফাই করছে যে কে এটাকে লিড দিচ্ছে, তাকে ভিক্টিমাইজ করছে, আপনি শুরুতে যেটা বলছেন। সেই কারণে কিন্তু আমার পিছনে, আমার সাথে যে আমার বিরুদ্ধে যে আক্রমণটা, এই আমরা যেটা গতকালের যে ইয়েটা আদেশটা জারি হলো, এটার মাধ্যমে কিন্তু খুব অলরেডি যেটা বিষয়টা এসছে, শুধু গুমের বিষয়টা এসছে, কিন্তু হাজার হাজার গুম, খুন, হত্যা যেগুলো আরো যেটা হয়েছে সেটার কিন্তু সেটার জন্য যারা দায়ী তাদের কিন্তু কোনো এখন আসে নাই। সুতরাং সঠিক বিচার এবং সঠিকভাবে যদি বিচারটা আগায় তাহলে তাদের নাম আসবে, হত্যার সাথে যারা জড়িত। এবং সেটা করতে গেলে প্রথম বিডিআর একটা দিয়ে শুরু করতে হবে। এবং বিডিআর হত্যার যারা আসামি এবং সামরিক অফিসাররা প্রথম কিন্তু ইনভলভ হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে। এবং সেটাই ওই বলতে হবে যে হাসিনার স্বৈরাচার স্বৈরাচারী হওয়ার সূতিকাগার। এবং সেটা দিয়ে সে যে স্বৈরাচার হয়ে উঠছে তার পরবর্তীতে যেটা আমরা যে প্রচন্ড রূপ তার যে দেখেছি সেটা ওইখানে সাকসেসফুল হওয়ার কারণে। এবং বিডিআর এর বিচারটা এখনো পর্যন্ত তদন্তই যেহেতু সম্ভব হয় নাই, সঠিক বিচারও হয় নাই, এবং অপরাধ নিরপরাধ বা যারা পরিস্থিতির কারণে একটা ইয়ের মধ্যে এই বিডিআর বিদ্রোহ বা হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যারা মূল পরিকল্পনাকারী তাদের কিন্তু দেওয়া হয় না। যারা এটা সহায়তা করছে, যারা নিশ্চিত করছে, তাদের কিন্তু এখনো বিচার বা তদন্তেরই আওতায় এখনো নেওয়া সম্ভব নয়। বিডিআর কমিশন কাজটা করছে, বাট কতটুকু সাকসেসফুল হবে আমরা এখন নিশ্চিত। আমাদের প্রয়োজনে আবারও আর একবার, তৃতীয়বার তদন্ত কমিশন গঠন করার লাগতে পারে। কিন্তু আমি মনে করি এই দেশকে এবং সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে বিডিআর হত্যাকাণ্ডে সঠিক বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। এবং তার পরবর্তীতে যেগুলো হয়েছে, হেফাজতের হত্যাকাণ্ড, আইসিটির কাজ কিন্তু অনেক, একটার পক্ষে বা দুইটা ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব না। আমি মনে করি যেটা শুরু হয়েছে, ডক্টর ইউনূস যথেষ্ট সাহস দেখিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর উচিত, সশস্ত্র বাহিনীর প্রথম যে বিষয়টা তারা খেয়াল করবে যে গত 16 বছরে তো অনেক অন্যায়, নিরপরাধ, অন্যায় না করা এবং নিরপরাধ অফিসাররা তাদেরকে ধরে জেলে হ্যান্ড ওভার করা হয়েছে। বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে, তাদেরকে গুম রাখা হয়েছে। তাদের ব্যাপারে কারো সহানুভূতি কিন্তু আমরা দেখছি না। আমরা জেনারেল ব্রিগেডিয়ারদের সম্পর্কে দেখছি, সেনা একটা সৈনিক অনেক কম অপরাধ করে কিন্তু জেল খাটে। আমি মনে করি 1 মাস 2 মাস সে ছুটিতে ছিল, ফেরত আসলে তাকে জেলে দেওয়া হয়। সুতরাং জেল কিন্তু সেনাবাহিনীর জন্য কোনো নতুন কোনো বিষয় না। সৈনিকদের জন্য ইউনিটের ভিতরে আছে এবং একটা লিমিট পার হলে, 90 দিন পার হলে তাকে সিভিল জেলে যেতে হয় এবং এটা স্বাভাবিক বিষয়। সেই অপরাধগুলোর সাথে যদি কম্পেয়ার করি এবং গত 16 বছরে যে অপরাধটা হয়েছে, যে হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, সেই অপরাধটা কিন্তু অনেক বেশি। সুতরাং এদেরকে
প্রোটেকশন দেওয়ার কোন নৈতিক অধিকার সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষের আছে বলে মনে করি। সব থেকে বড় জিনিস হচ্ছে যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে যে বিচার হবে, তবে বিচার হবে এবং সেটা এইভাবে আগাবে, সেটাকে না বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি এবং না যদি কেউ বলে, বাধা প্রদান করে, সেটা আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। এটা এইভাবে এটাকে ট্রিট করতে হবে। তো এই যে আদেশটা জারি হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা যে বিচারে প্রমাণ করুক যে তারা নির্দোষ, তাদেরকে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরকম বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো জেলে আছে, বিচার হয় নাই, তাদের কোনো বিচার কার্য শুরু হয় নাই, চার্জশিট হয় নাই। এটা কিন্তু প্রত্যেকটা জেলে খুঁজলে আমরা হাজার হাজার লোক পাবো। বাংলাদেশের সাধারণ নাগরিকের যে অধিকার, সশস্ত্র বাহিনীর সদস্য বলি আর অফিসার বলি, তারাও তো এই দেশের নাগরিক। তো সুতরাং তাদেরকে জেলে নেওয়ার ব্যাপারে এত আপত্তি কেন? যেখানে নিশ্চিত প্রমাণের পর, তদন্ত করে প্রমাণ করার পরে আপনার এই গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে। কিন্তু আমরা সবসময় দেখি যে কেউ এসে ফৌজদারি অভিযোগ করলে আগে অপরাধ করুক বা না করুক তাকে আগে জেলে নেওয়া হয়, তারপরে তদন্ত করে 5 বছর 10 বছর পরে সে নিরপরাধ বেরিয়ে আসে। কিন্তু এই 10 বছর 5 বছর বা 1 বছর যে টাইমটা সে জেলে গেল, তার এবং তার পরিবারের যে ক্ষয়ক্ষতি হলো, এই বিষয়টা কিন্তু আমরা কখনো দেশের সাধারণ নাগরিকদের এই কষ্টটা কিন্তু আমরা কখনো হিসাবে নেই না। এখন যেহেতু মিনিস্টার, মানে মন্ত্রী, সচিব, জেনারেলসদেরকে জেলে যাওয়ার প্রয়োজন উঠেছে, এখন আমরা তাদেরকে প্রিয়জন ভানে উঠলে আমাদের দেখলে কষ্ট লাগছে। বাকিরা দেশের নাগরিক না? ছোট ছোট অপরাধে এখন অনেক জেলে আছে। পকেট মার, ছিনতাইকারী, পেটের অপরাধে যারা অপরাধ করে, তাদের তো প্রয়োজনে, তাদের তাগিদে তাদেরকে আমরা কাজ দিতে পারি নাই, তাদের পরিবারের ভরণ পোষণে তাদের সুযোগ নাই, তারা চুরি করছে, ছিনতাই করছে, তারা ছোট ছোট অপরাধ করছে, এদেরকে আমরা জেলে দিচ্ছি। জেল ভরে গেছে, কিন্তু আমি মনে করি যে আমাদের জেলখানার সিস্টেমটা পাল্টায় ফেলা উচিত, সব ভিআইপি প্রিজন বানানো উচিত। আর যারা পেটের দায়ে মানে মানে বাধ্য হয়ে যারা জেল খাটে, মানে চুরি করে বা অপরাধ করে, তাদের জন্য কারেকশন সেন্টার করা উচিত। তাদেরকে একটা কারেকশন সেন্টারে নিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তারা যাতে অপরাধ না করে সে ব্যাপারে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, যাতে বেরিয়ে এসে তারা একটা মানে প্রশিক্ষিত জনবল হিসেবে তারা ফেরত আসতে পারে। কিন্তু যার 100 কোটি টাকা আছে, সে 1000 কোটি টাকা বানাচ্ছে, সে হচ্ছে রিয়েল ক্রিমিনাল। আমি বুঝাতে পারছি? এই জিনিসটা আমাদের কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাইতে হবে, যে বাংলাদেশের শত্রু কারা, অপরাধী কারা। তো সুতরাং জেলখানাকে আমরা অনেক অনেক জেলখানা বানাবো, যেটা ফার্স্ট ক্লাস জেলখানা হবে, সব পুরো জেলখানাটা ফার্স্ট ক্লাস হবে, এবং সেখানে প্রকৃত অপরাধী যারা, দেশের শত্রু যারা দেশের সম্পদ লুট করছে, এই রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখলের জন্য যারা গুম খুন হত্যাকাণ্ড করতেছে, তাদের জন্য আমরা জেলখানা প্রস্তুত করব। কিন্তু যারা পেটের দায়ে অন্যায় করতেছে তাদের জন্য আমরা কারেকশন সেন্টার বানাবো, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমি মনে করি যেটা শুরু হয়েছে, এই পদক্ষেপটা সশস্ত্র বাহিনী যেন সঠিক দৃষ্টিভঙ্গি থেকে এটা গ্রহণ করে এবং সশস্ত্র বাহিনীর সম্মান যেটা হানি হয়েছে সেটাকে পুনরুদ্ধারের যে একটা সুযোগ এসছে, এটা যেন তারা গ্রহণ করে। যে এই বাহিনীরই ব্রিগেডিয়ার জেনারেল কর্নেলদের সামনেই কিন্তু অফিসাররা খুন হয়েছে, গুম হয়েছে, অন্যায়ভাবে জেলে গিয়েছে, তারা কিন্তু তখন চুপ ছিল, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল। এই অফিসাররাই কোর্ট মার্শাল করছে, এই অফিসাররাই ভুয়া কোর্ট অফ ইনকোয়ারি করেছে, অপরাধী শাস্তি দিচ্ছে, এবং বিডিআর হত্যাকাণ্ডের যে এভিডেন্স গুলো ছিল সেইগুলোকে তারা গায়েব করছে। এখানে যারা আছে সুমন এবং এরা বলবে যে এভিডেন্স আছে, হত্যার বিভিন্ন নমুনা আছে, সেগুলোকে ধ্বংস করা হয়েছে, সেগুলো হচ্ছে অপরাধ। পেটের দায়ে চুরি করলে সে তো অপরাধী না, সে তো বাধ্য হয়েছে, রাষ্ট্র তার কর্মসংস্থান দিতে পারে নাই, তার পরিবারের ভরণ পোষণের সে জোগাড় করতে পারছে না, সে বাধ্য হয়ে চুরি করতেছে, চিন্তাই করতেছে, এটা তো অপরাধ না। আমার এই বিষয়গুলোকে আমি মনে করি সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতে যেন এই ব্যাপারে সেনাবাহিনী, আমি জানি আমার গ্রামের একটা ছেলে, ও বিয়ে করেছিল, তারপরে ওই বিয়ের ওই মহিলাকে সে ডিভোর্স করেছে, ডিভোর্স করার পরে তারপরে মহিলা কমপ্লেন করলো, তার চাকরি চলে গেল। তা আমি বুঝতাম যে সেনাবাহিনী খুব কঠোরভাবে, এটা আমি যখন অনেক আগের কথা বলছি, 10 বছর আগের কথা, বাট এখন যেটা দেখছি যে এই যে সাবেক শফি, মনে হয় সেনাবাহিনীর ইতিহাসে সবচাইতে চরিত্রহীন এই সেনাপ্রধান ছিল।
এবং মাই গড, মানে আমি কল্পনা করতে পারি না একটা সেনাবাহিনী প্রধানের প্রতিষ্ঠান, সে কিন্তু একটা প্রতিষ্ঠান, সে কিন্তু বাহিনী প্রধান না শুধু, সে তার অফিসটাকে কিভাবে কলুষিত করছে এবং সে আর নিজের নারী চরিত্র নারী করছে, সেটা তো নারী কর্মকর্তা, নারী সেনা কর্মকর্তাদেরকে পর্যন্ত জি সে বাধ্য করতো এগুলো করতে। জি আর জি জি জি। এগুলোর তালিকাও আছে লম্বা। তো এটা এইগুলার বিচার বিচার করতে হয় না। আমি মানে যেটা আরো সৈনিকদের যেটা বলতে বিচার হয়, চাচ্ছি, সৈনিকদের ক্ষেত্রে আইন খুব একদম কঠোর। জেনারেল মঈনের বিচার হইতে হবে কঠোর, বিকজ সে স্বৈরাচারের পথটা সুগম করছে। হুম, সে মানে সে হাসিনাকে ক্ষমতায় আসতে সুযোগ দিয়েছে। তারপরে সকল সেনা, আমি তো ওয়াকারকে তো অনেক কম অপরাধী মনে করছি, সে কিন্তু ইচ্ছা করলে মানে এই বিপ্লবের পক্ষে থাকতে পারতো। আমি এখন যুক্তি দিব, সে 15 জুন দায়িত্ব নিয়েছে, সে মেজর হিসেবে কি করছে বিডিআর এর, তার দায়িত্ব কিন্তু অনেক কম, ওখানে অনেক বেশি বড় দায়িত্ববানরা রয়েছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্তু সেনা প্রধান হিসেবে সে কিন্তু 15 জুন ক্ষমতা নিয়েছে, 1 তারিখ থেকে আন্দোলন চলতেছে। তা অন্যান্য সেনাবাহিনী যারা প্রধান ছিল তারা প্রথম হচ্ছে আওয়ামী লীগের একেবারে খাস বান্দা হইতে হবে, সেই ক্লিয়ারেন্সের পরে তারা ভারতের ক্লিয়ারেন্স পেয়েছে, হুম, তারপরে তারা চাকরি করছে এবং তারা এই আওয়ামী লীগ এবং ভারতের চাহিদা পূরণ করে 3 বছর চাকরি করে তারা সসম্মানে বাড়ি ফেরত গেছে এবং সুযোগ নিছে। তারপরে অনেক রকম সুযোগ সুবিধা তারা নিয়েছে, চাকরি থাকতে নিয়েছে। আজিজ বলি, শফি বলি, তাদের চেয়ারটাকে চরমভাবে অপব্যবহার করছে। এদের এখনো পর্যন্ত তো কোনো হিসাবে নেওয়া হয় নাই। এদেরকে হিসাবে নিয়ে সেনা সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধী যারা, দোষী যারা, তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে এবং যাদের প্রতি অপরাধ করা হয়েছে তাদেরকেও সুবিচার দিতে হবে যারা এই সমস্ত অপরাধে জড়িত। জি স্যার, জি, ধন্যবাদ থ্যাংক ইউ। স্যার। ক্যাপ্টেন শাহনাজ, আপনার যদি তাড়া না থাকে তাহলে আরো পরে বলবো, আর যদি আপনার বাচ্চাদের তাড়া থাকে তাহলে বলতে ইলিয়াস পারেন। ভাই, জি, ইলিয়াস ভাই, জি, 1 মিনিট দেখেন, এই যে একটা কমিশন আমাদের প্রমোশনের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত, হুম, সেনাপ্রধান কত বড় সাহস, যেন হাফিজের মতো একটা উপদেষ্টা তার আদেশে ভায়োলেট করছে। রাষ্ট্রের সর্ব মানে পর্যায়ের উপর থেকে চিঠি প্রজ্ঞাপন, যে ফিজিক্যালি বলছে না জয়েন করার জন্য। আপনি কয়টা মাফ করবেন? এবং আচ্ছা, সে আপনারা এ- আরেকটা এ- কোশ্চেন করি হাসিম ভাই, সেটা হচ্ছে যে ধরেন আপনাদের সেনা আইন অনুযায়ী আপনি সার্ভিসে থাকা অনুযায়ী কি আপনাকে আমরা গ্রেপ্তার করে আনতে পারবো, মানে সিভিল পুলিশ গ্রেপ্তার করতে পারবে? পারবে, সেটা হলো গিয়া আর্মি। দেখলাম ওই 4টা ধারা আছে, 5টা ধারা আছে, এই আইন বিচার করবে সিভিল, আর্মি করতে পারে না। তখন কি করে সেনাবাহিনী? তাকে অবসর বরখাস্ত করে ফেলে, তারপর হ্যান্ড ওভার করে। হুম। এখন গতকাল মানে যখন বরখাস্তটা আগে নাকি সিন্স আপনি অ্যারেস্ট হবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি ইয়ে বরখাস্ত? মিলিটারি পুলিশ নিয়ে আসে, মিলিটারি হুম, পুলিশ নিয়ে আসতে পারে, আনার পর দেখে সে আসলে সে আর্মির লোক কিনা। তখন হুম, পিএস ডাইরেক্টর কি করে, তাকে আর্মি থেকে অবসর পাঠায় দেয়, সত্যিকার জেনুইন হইলে, জেনুইন আচ্ছা, হয় সাধারণ। হুম, এখন দেখেন গতকাল স্বাক্ষর হয়েছে, ওই সময় থেকে এরা কিন্তু আর পদবিতে থাকতে পারবে না নতুন আইনে। হুম, এখন কথা হলো, আপনি যে এত মানে, আমার রেজাকুল হায়দার মৃত্যুদণ্ড ছিল, কেউ তো কান্দে নাই, তার পরিবারে একটা খোঁজ পর্যন্ত নেয় নাই, তার জমি টমি সব আটকে দিয়েছিল মেজর রেজাকুল হায়দার। এত দয়া হুম। দেখার কিছু নাই। তারা কতটা অমানবিক আচরণ করছে এই তুলনায় বলবো কম। একদম ব্রিগেডিয়ার তো মারাই গেছে জেলখানায়। অক্সিজেন এগুলো বন্ধ কোনো করে ব্রিগেডিয়ার রহিমকে মৃত্যু নিশ্চিত করছে। মেজর জেনারেল। এত অবকাশ নাই। আমাকে ফ্লোরে শোয়াই রাখছে 43 দিন, আর নির্মম নির্যাতন। কোথায় ছিলেন ওয়াকার? এই যে তারপর হত্যা মামলা 5 জন অফিসার কোথায়? আজকে মেজর জিয়াকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মেজর জিয়াকে, তাকে উদ্ধারের জন্য একটা চেষ্টা করছে আমাদের ওয়াকার। কোন কারণে ওয়াকার কেন গুণগান গাবো? কর্নেল আর হক একাই এই গুণ। আপনি তো 5 তারিখের আগের ঘটনাগুলো যদি আপনারা ধরেন, যে জুনের 15 তারিখের পরের সময়টাও তো ওয়াকার ছিল। তো সে সেনাপ্রধান হিসাবে প্রধানের চেয়ারে থাকা অবস্থায় ক্যান্টনমেন্টের ভেতরে যখন আয়নাঘরে সেনাবাহিনীর অফিসাররা বন্দী থাকে, তারা তো 5 তারিখের পরে বের হলো। তো এটার দায় সেনাপ্রধানকে নিতে হবে না? সুমন ভাই যদি বলে মানে আপনি 5 তারিখের পরে 1 বছর কেটেছে, 1 বছর গিয়েছে, এই গত গত 1 সপ্তাহের ভিতরে সুমন ভাই যদি বলে, তাহলে এটা ওনার উপরে ছেড়ে দিলাম, তাহলে শুনতে পারবেন কি হয়েছে। উনি এখনো ইলিয়াস এখনো ভাই, শয়তানি করে যাচ্ছেন। ইলিয়াস ভাই, আমাদের জেনারেল আকবর বলে দিছেন, যখন আমি আর ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার আমরা যখন কচুকাতে ছিলাম, তখন মেসেজটা যায় বঙ্গভবনে, সেনাপ্রধান ওখানে ছিলেন, তখন কথা উঠতেছিল আয়নাঘর নিয়ে। তো প্রেসিডেন্ট বিষয়টা উঠাইলে, যারা আকবর ওখানে ছিলেন, উনি বলছেন, সেনাপ্রধান বলছে হ্যাঁ, আই লেট মি হ্যান্ডেল ইট, অর্থাৎ উনি জানেন এই ওয়ান সেন্টেন্স ইজ এনাফ
সাক্ষী জানেন আকবর, সেনাপ্রধান জেলে যাওয়ার জন্য যথেষ্ট। বিকজ আপনি যদি কোনো অপরাধ জানেন গুম সম্বন্ধে, আপনিও একই অপরাধী। তাই ওরে ওরে আর এখন ভয় দেখেন না, ওর এমনিতেই নার্ভ দুর্বল, ওরে ভয় দেখেন না। না না, ওয়াকার কিন্তু এন্ড অফ দি ডে, ইলিয়াস ভাই, এন্ড অফ দি ডে ওয়াকার কিন্তু শেখ হাসিনার আত্মীয় হিসেবে কাজ করছে, নট বাহিনী প্রধান, দেশের স্বার্থে না। একটা একটা আপনাদের কোনো মানে কমিশন র্যাঙ্কের কোন অফিসার কি মানে এই ক্লিয়ারেন্সের বাইরে অন্তত 2000 যদি আমি ধরি 18 নির্বাচনের পর থেকে এই ক্লিয়ারেন্সের বাইরে কি কেউ কোনো অফিসার জয়েন করতে পেরেছে আমারে বলেন? সেখানে সেনা প্রধান তারে তো একদম পুরো কিডনি টিডনি সব চেক করে যে ওর আওয়ামী লীগের কোনো কিছু আছে কিনা দেখে তারপরে তাকে দিয়েছে। সব জায়গায় হাসিনার নিয়োগ করা সবাইকে সরতে হবে, সেনা প্রধান থাকে কিভাবে? তার উচিত ছিল মানে নৈতিকভাবে তার উচিত ছিল 6 তারিখে পদত্যাগ করা। জি, যা ক্যাপ্টেন শাহনাজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। আমার মনে হয় আমি শুরুতে একটু বলি, আমি থাকবো শেষ পর্যন্ত। তো আপনার আপনি আপনি থাকলে প্রশ্ন দিয়ে তাহলে শুরু করতে পারেন আপনি বা আমার থাকলে আপনি থাকলে তাহলে আপনি পরেই বলেন। আমরা আমাদের এই সুমন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমাদের সিনিয়র একজন আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কলিমুল্লাহ স্যারকে চিনেন কিনা, আপনারা চিনেনও না তাকে এত আগের। তো স্যার আপনি আপনি বলেন কি অবস্থা, কি দেখছেন আপনার রেখে যাওয়া সেই সেনাবাহিনীর সাথে এখনকার সেনাবাহিনীর পার্থক্য কি দেখছেন? জি, আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই এবং উপস্থিত আলোচকদের সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা। আপনাদের সবাইকে, আপনারা আমাকে চিনেন নাই, আমি আপনাদেরকে চিনি কারণ আপনাদের বক্তব্য প্রায় শুনি। তো আজকের প্রেক্ষাপটে আমি একজন নৌবাহিনীর কর্মকর্তা ছিলাম, 1977 সালে জয়েন করেছিলাম। যাই হোক, মইনুল আহমদ সরকারের সময় আমাকে কোনো রকম তদন্ত ছাড়াই বরখাস্ত করা হয়। যাক, সে বিষয়ে এখন যাব না। এবং আমি এটার কোনো বিচারও চাই নাই, কারণ আমি মনে করি অন্যায়ভাবে যারা যেহেতু নৌবাহিনী আমাকে বরখাস্ত করেছে, নৌবাহিনীর এই দায়িত্ব হবে তাদের এ অন্যায়ের সংশোধন করা। এই জন্য আমি কোনো উদ্যোগ নিতে রাজি না। যাই হোক, আজকের প্রেক্ষাপটে আমি এটা বলতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল, তারপর থেকে এটা একটা প্রতিষ্ঠিত সত্য ইন্টারন্যাশনাল ল ওয়ারে যে কোনো অন্যায় কাজের জন্য সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যে কোনো সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি কোনো অফিসার বা সদস্যের সে যদি কোনো অন্যায় বেআইনি কাজ করে, তাহলে সেটার জন্য কমান্ড বা অথরিটির অর্ডার কোনো ডিফেন্স হয় না। কারণ সবাই শপথ নেয় টু ক্যারি আউট লফুল অর্ডার্স, মানে আইনসঙ্গত আদেশগুলোই মানতে সশস্ত্র বাহিনীর সদস্যরা বাধ্য। কাজে যে কোনো সশস্ত্র বাহিনীর সদস্য যখন গুম, খুন বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে যারা জড়িত হয়েছে, তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আইনে এবং আন্তর্জাতিক আইনেও তারা বিচারের সম্মুখীন হতে হয় এবং তারা অপরাধ প্রমাণ সাপেক্ষে শাস্তিযোগ্য। কাজে এটা সশস্ত্র বাহিনীর সকল অফিসারদেরই জানার কথা, কাজে এ ব্যাপারে কোনো সংশয় নাই। আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই যে অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই যে আমি হেডিং এ দেখছি সেনাবাহিনীর হাতে হাত করা দায়কার, বা ইলিয়াস ভাই প্রথম দিকে একটা বলেছেন সেনাবাহিনীর হয়তো আজকে একটা কালো অধ্যায়। আমি বলতে চাই আজকে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর একটা সুবর্ণ সুযোগ বা স্বর্ণ যুগের সূচনা। কারণ এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আইনের মধ্য দিয়ে চলবে এবং সশস্ত্র বাহিনীর যে সদস্যরা, সে যে র্যাঙ্কের হোক, যে পর্যায়ের হোক, যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, ইলিয়াস ভাই প্রশ্ন করেছিলেন, কর্নেল হাসিনুর রহমান সঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে সিভিল আইন প্রয়োগকারী সংস্থা গ্রেফতার করে সশস্ত্র বাহিনীকে জানায়, তারপর সশস্ত্র বাহিনী তাদেরকে চাকরিচ্যুত করে হ্যান্ড ওভার করে দেয়। কাজেই এটা নতুন কিছু নয় এবং এই কথাটা উল্লেখ করা হয়েছে যে তাপসের ঘটনায় অনেক ক্ষেত্রেই
নিরপরাধ সশস্ত্র বাহিনী অফিসারদেরকে বিচারের এবং জেলের সম্মুখীন করা হয়েছে। এখন বরং বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, এটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমাদের সকলের উচিত, সশস্ত্র বাহিনীর সব সদস্যের উচিত এই বিচার প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখা, এবং সশস্ত্র বাহিনী এজ এন অর্গানাইজেশন উচিত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সহযোগিতা করা। কারণ অপরাধী ব্যক্তিদের, এবং এরা জাস্ট অভিযোগ না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তাদের তদন্ত শেষে প্রিমা ফাসি অপরাধ প্রমাণিত হওয়ার সাপেক্ষেই মাননীয় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সুতরাং সশস্ত্র বাহিনীর উচিত, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সেটাই করবেন, কারণ বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা অত্যন্ত গৌরবান্বিত যে আমরা আন্তর্জাতিক নিয়ম কানুন আইন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কাজেই এই সমস্ত অফিসার যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বা ভবিষ্যতে আরো যাদের বিরুদ্ধে হবে, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে দেওয়া হবে, এবং তারা সুবিচার পাবে। অপরাধ সাপেক্ষে, অপরাধ প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি হবে, এবং এই তাদের মেজর সুমন ভাই, আপনি বলেন। ওনার বলার শেষ দিকেই ছিলাম আমরা। সুমন ভাই বলেন। সৈয়দ কলিমুল্লাহ স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জেনারেল ওয়াকার বা যাদের ব্যাপারে আমরা কথা বললাম, বিশেষত আমরা বলতেছি যে কিছু নির্দিষ্ট কিছু অফিসার, আর্ম ফোর্সেস মেম্বার, তাদের কারণে সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে। আজকে কলঙ্কিত না, অ্যাকচুয়ালি যেটা কলিমুল্লাহ স্যার বললেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট, যে আমরা বিচারটা শুরু করতে পারছি। তো সেই দিক থেকে আমি বলবো, আমরা স্পেসিফিক, আমরা কেউ এখানে যারা কথা বলতেছে অন্য জায়গায়, সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে কখনো আমরা গালি দেই না বা তাদের সম্পর্কে খারাপ কথা বলি না। বরঞ্চ দেখেন, এই 36 জুলাই পরবর্তী কনকের একটা প্রোগ্রামে যেখানে আমি প্রথম আসি, জেনারেল ওয়াকারকে সুস্পষ্টভাবে বলছিলাম যে স্যার, একটা আবর্জনা আছে আমাদের মধ্যে, আমাদের রান্নার পরে যে বিনটা থাকে সেটা আমরা বাইরে ফেলে দিই, ট্র্যাশ করে দেই। আমাদের সেনাবাহিনীতে যারা আছে, যারা এই দায় অভিযুক্ত, তাদেরকে আপনি ট্র্যাশ করেন। বিকজ জেনারেল ওয়াকার, আপনারা যদি একটু ওনার বায়োটা, যেটা পাবলিক বায়ো, সেটা যদি তাকায় দেখেন, দেখবেন আমাদের MS ব্রাঞ্চ বা মিলিটারি সেক্রেটারির ব্রাঞ্চ, যেখানে সমস্ত অফিসারদের নথি, কার কি প্রমোশন কোথায় হবে, কে কোথায় চাকরি করছে, সেই সমস্ত কিছুর ডেটা থাকে, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে। উনি, জেনারেল ওয়াকার, সব থেকে বেশি সময় সেখানে চাকরি করছেন। এই সেনাবাহিনীতে ওনার থেকে বেশি জানবার কথা না কার কোথায় কি সমস্যা, কার কোথায় কি দোষ আছে, কে নিপীড়িত হয়েছে, কে বঞ্চিত হয়েছে, কে খারাপ কাজ করছে, ওনার কিন্তু জানবার কথা। সেইভাবে ওনাকে বলছিলাম যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, যে এখন করেন, নাইলে পরে কিন্তু একটা সময় আসবে যখন আপনি সমস্ত আমাদের আর্মির ইউনিফর্মকে কলঙ্কিত করবেন। ঠিক সেই জিনিসটা এখন হইলো। বাট এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে উনি কয়েকদিন আগে যেটা আমরা শুনতে পাই, আপনারা বলছেন যে উনি বলছেন যে ওনার খুব কষ্ট লাগবে এই অফিসারদেরকে হাত করা পড়ায় প্রিজন ভ্যানে করে নিয়ে গেলে পরে। উনি কথা বলছেন অনেকের সাথে, কেউ তার কথা শুনে নাই। জিনিসটা কি, ওনার কেন কষ্ট লাগবে? আমাদের তো এটা দায়িত্ব, যারা গুম খুন বা অন্যান্য অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে আদালতে বা আইনের হাতে সোপর্দ করা। বরঞ্চ পার্থক্যটা কি আমরা একটু বুঝতে পারি না? উনি যারা সত্যিকারের অপরাধী, যাদের প্রাইমা ফেসি এভিডেন্স গুলো এস্টাবলিশ হয়েছে বলেই এই ICT তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে, আজকে কিন্তু না। আপনারা যদি ট্রেস ব্যাক করেন, 1.5 মাস আগে কনকের সাথে একটা প্রোগ্রামে বলছিলাম যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে 22 জনের বিরুদ্ধে। বাট জেনারেল ওয়াকার, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি তাদের কাছে গিয়ে তদবির করতেছেন এটা যাতে না ইস্যু করা হয়, কারণ তিনি তাদেরকে ওয়াদা করছেন যে তাদেরকে তিনি হাত করা পড়াবেন না। তখনও আমি জেনারেল ওয়াকারকে সুস্পষ্ট বলছিলাম যে যেটা যেই অজুহাত উনি দেখাচ্ছেন যে ল অফ কনকারেন্স অনুযায়ী তার বা MBML অনুযায়ী ওনার সেটা বিচার করবার কথা, সেটা না।
ল অফ কনকারেন্স অনুযায়ী এবং আন্তর্জাতিক সনদ অনুযায়ী এখন কিন্তু এই ধরনের অপরাধের বিচার সরকার করবে, সরকার সিদ্ধান্ত নেবে কে করবে, ওনাকে বোঝানো হয়েছিল। তারপরও দেখেন একটু পার্থক্যটা আমরা একটু বুঝবার চেষ্টা করি। এই যে কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান এক্সাম্পল দিলেন যে ওই যে তাপস হত্যা মামলায় যে 5 জন রেজা, হেলাল, সুবাইল, এদেরকে যখন রাখা হইলো তারা কিন্তু নিরপরাধ, একটা ষড়যন্ত্র স্বীকার করে তাদেরকে সেখানে হাতকড়া পড়ে তাদেরকে প্রথমে 1.5 বছর গুম করে রাখা হইলো, তারপরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হইলো হাতকড়া পড়াই নিরপরাধ লোকজনকে। তখন কি আমাদের যারা এখন কান্নাকাটি করতেছি, যাদের কষ্টে বুক মানে ফেটে আসতেছে, তাদের তো দায়িত্ব ছিল তখন দাঁড়ানো, তখন তো আমরা দাঁড়াই নাই। যখন কর্নেল হাসিনুরকে 2 বার গুম করা হইলো তখন তো আমরা দাঁড়াই নাই। আমাকে যখন মার্চের 2009 সালের মার্চের 2 তারিখে এই বিডিআর ঘটনার পরপরই, হাসিনার ভাষণের পরপরই মইনুর ওনার সাথে খারাপ ব্যবহার করার অভিযোগে, এবং কেন মিডিয়াতে আমি বিডিআর এর কথা বলছি সেই কারণে আমাকে ভিতরে ভরা হইলো, গুম করা হইলো, তখন তো আপনাদের কারো বুক ফেটে যায় নাই যে কেন এই অপমান করা হইতেছে। আর আজকে যারা দায়ী, যাদের অপরাধ প্রমাণিত, তাদেরকে তো হাত করে পড়াই নিতে হবে। সেখানে আমরা সেই তাদের ওনারশিপটা নিব কেন? তাদের প্রথম পরিচয় তারা অপরাধী, পরের পরিচয় তারা কোন সংস্থার। এবং স্বাভাবিকভাবে আপনার জেনারেল ওয়াকার মন কাঁদে না? বা জেনারেল যারা এখনো বলতেছেন যে গতকালকে এই যে ফরমেশন কমান্ডার প্রমোশন বোর্ডের শেষে অফিসাররা বসছিলেন, সেখানে আমি জানি 2-1 অফিসার তারা ইমোশনাল হয়ে গেছেন যে কেন এই অপমান বা অন্যান্য কিছু। ভাই, তোমরা যারা এই কথাটা বলতেছো, তোমরা কি তোমাদের মন কাঁদে না? আজকে আমাদের এক অফিসার মেজর জিয়াউল হক, উনি তো দেশে ফিরতে পারতেছেন না, একটা মিথ্যা জঙ্গি ট্যাগ নিয়ে ঘুরে বেড়াতেছেন। তার জন্য মন কাঁদে না তোমাদের? যারা নিরপরাধী তাদের জন্য কাঁদে না? যারা অপরাধী তাদের জন্য? এখন একটা জিনিস একটু আমি বলি, আপনারা সবাই যারা দেশে আছেন একটু খেয়াল রাখবেন, যেটা আমরা বলছিলাম যে এইটা মাত্র শুরু। বাট এখানে ধরেন জেনারেল আজমিকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। জেনারেল আজমিকে যখন গুম করা হয়েছে সে অপারেশনটা কারা করছে? সেটার সাথে কারা জড়িত ছিল? কর্নেল হাসিনুরকে যারা গুম করে নিছে সেখানে কারা জড়িত ছিল? এইভাবে আরো হাজার যে গুম হয়েছে, আমরা সেখানে ডিজিএফআই কয়েকজন ডিজিকে আমি অবশ্যই সেটা স্বাগত জানাই। বাট আসল সমস্যাটা কোথায় দেখেন? এদের মধ্যে যারা ভারতে পালায় আছে এবং রয়ের সাথে যারা কোঅপারেট করতেছে বা আমেরিকাতে জেনারেল আবেদিন আছে, তারা বিপজ্জনক। বাট তাদের থেকেও বেশি বিপজ্জনক কারা জানেন? এই সমস্ত অপারেশন যারা ফিল্ডে করছে, যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয় নাই, তারা এখনো সার্ভিসে আছে। কারেক্ট করে দিই, তাদের কারো বিরুদ্ধে এখনো কিন্তু কোনো অভিযোগ আইসিটিতে আসে নাই। ইভেন তাপস মামলায় যে 5 জন কে মিথ্যা মামলায় যাদেরকে সাজা খাটানো হলো, তারাও কেউ কিন্তু কোনো নির্দিষ্ট অফিসারের বিরুদ্ধে বা কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে নাই। এখন এই যে অফিসার যারা গুম খুনের সাথে সরাসরি মাঠ পর্যায়ে জড়িত ছিল, তারা কিন্তু আজকে প্রমোশন পেয়ে কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং জেনারেল। আসল বিপদটা কিন্তু সেখান থেকে ভাই। দেশের তাদের লয়াল লোক যাদেরকে আজকে আমরা এই আইসিটি ওয়ারেন্ট ইস্যু করলো, তারা আছে, বাট তারা বেশিরভাগই দেশের বাইরে বা দেশের ভিতরে থাকলেও তারা দুর্বল। সবল কারা? যাদের বিরুদ্ধে অভিযোগ নাই কিন্তু তারা এখন টপ ব্রাসেসের মধ্যে আছে, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল। তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে মামলা চালু করে। এবং যারা এখন অভিযোগ করেন নাই, জেনারেল আদমি স্যারকে আমি বলবো, স্যার আমি কিন্তু জানি না আপনি কি সুনির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন, আমি কিন্তু শুনি নাই স্যার, প্লিজ আমাদেরকে হেল্প করেন স্যার। আপনাকে যে মিথ্যা আশ্বাস বা অন্যান্য কিছু দেওয়া হয়েছিল, প্লিজ স্যার সেটা থেকে সরে আসেন। তেমনি ভাবে আমি সেই 5 জন বীর অফিসারকে, কমান্ডোদেরকে বলবো, তোমরা প্লিজ, আমি তোমাদের স্নেহ করি, সুনির্দিষ্টভাবে তোমরা অভিযোগ দায়ের করো গুম খুন কমিশন এবং আইসিটিকে হেল্প করো সেই ব্যাপারে মামলার জন্য। আর আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি গুম কমিশন এবং বিডিআর কমিশনের ব্যাপারে। এবং ধরেন এখন থেকে আর হয়তো 3 মাস সময় আছে এই সরকারের হাতে এবং কমিশনের হাতে এগুলাকে প্রসেস করবার জন্য। অনেক ব্যাপারে গ্যাপ দেখতে পাচ্ছি। আমি থ্যাঙ্কস জানাই 2 জন অফিসার, আমি নাম বলবো না, একজন সবেমাত্র রিটায়ার করেছেন, আরেকজন এখনো সার্ভিং। তারা কিন্তু তাদের প্রচন্ড চেষ্টাতে তারা নির্বাচন কমিশন,
গুম আইসিটি তাদেরকে হেল্প করছেন বিভিন্ন তথ্য দিয়ে, এবং ওনারা ওই সুনির্দিষ্ট তথ্য এবং সাক্ষী জোগাড় না করে দিলে আজকে কিন্তু আইসিটির পক্ষে হয়তো সম্ভব হতো না এগুলাতে এই প্রাইমা ফেসি এভিডেন্স গুলো পাওয়ার জন্য। তারা পিছনে থেকে নীরবে কাজ করতে চান, আমি তাদের সাধুবাদ জানাই। বাট প্লিজ, গুম কমিশন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আলাপ করে দিয়েছিলাম, বাট আপনারা এখনো তাদের কিন্তু হেল্প নেন নাই, তাদের কাছে এভিডেন্স আছে নেন নাই। এখানে আপনাদের পরিচিত কোনো আত্মীয় হয়তো এর চক্করে পড়ে যাবে বলে এখন পর্যন্ত আপনারা দ্বিধাগ্রস্ত। প্লিজ, যার কাজ সেই সমস্ত লোকজন আপনাদের হেল্প করতে পারবে তাদেরকে হেল্প করতে দেন। একটা শেষ জিনিস, একটু কর্নেল হাসিন যে বক্তব্যটা দিয়েছেন রেদওয়ানের ব্যাপারে আমি সম্পূর্ণ একমত, এবং সেখানে আরো লোকজন ইনভলভ আছে। তো এইটাতে আমি একটু ডিপার ডিগ করার এবং আইসিটির কাছে বা অন্যান্য কমিশনের কাছে বিজিবির পক্ষ থেকে কি আসছিল সেটা জেনে যেটা বুঝতে পারছি, রেদওয়ান বা এই ধরনের অফিসার যারা শোম্যান টাইপের নিজেদের হিরো দেখাইতে চায়, খেয়াল করেন এই রেদওয়ান কিন্তু 9 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতিতা হাসিনার সাথে চাকরি করছে, 6 বছর এসএসএফ এ চাকরি করছে। তার কিন্তু বিজিবির ইনস্ট্রাকশনটা আমি দেখছি যে ছিল কোনো লেথাল অস্ত্র ব্যবহার করা যাবে না, কোনো গুলি করা যাবে না, ফাঁকা গুলিও করতে হইলে সেটা অফিসার লেভেলে করবে। আমি দেখছি সে করছে কি, তার যে বিজিবির আদেশ এখানে তাকে উস্কাইছিল কে, এই এমএসপিএম, আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ বলতেছি, এমএসপিএম মেজর জেনারেল কবির আহমেদ যে ছিল এখন আইসিটির ওয়ারেন্টের আন্ডারে, স্যার তখন ডিজিএসএসএফ কে ছিল স্যার হাসিন স্যার, তখনকার ডিজিএসএসএফ, এবং খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদ যে হচ্ছে আওয়ামী এমপি গিনির ভাই, এরা ফোন করে তারে বলছে, এই রেদওয়ানকে বলছে, আমি দরকার হলে আপনাদেরকে প্রমাণ দিব, এরা ফোন করে রেদওয়ানকে বলছে যে কি হইতেছে, তোমার ডিজি হচ্ছে কোনো কাজ করতে জানে না, কোনো কিছু করতে জানে না, ওরে কোনো ভরসা নাই, ডিজির কথা শুনবা না, আমাদের কথা শুনো, এইখানে সব মেরে সাফ করো। রেদওয়ানের কাছে এই ধরনের ইনস্ট্রাকশন তারা ওভার ফোনে, এই দেখেন এমএসপিএম কবির, ডিজিএসএসএফ তৎকালীন এবং খাগড়াছড়ির বিজিবির রিজিয়ন কমান্ডার সাজেদ, তারা ফোনে দিয়ে কিন্তু সেখানে সেই গুলিগুলো করায় আমাদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের মারছে। তো আমাদেরকে যেতে হবে কি কেস স্পেসিফিক, অর্গানাইজেশন অবশ্যই আছে, অর্গানাইজেশনের মধ্যে অ্যাকচুয়াল কালপ্রিট কারা তাদেরকে বের করে আনতে হবে, এমন আরো আছে রেদওয়ানের মতন। তো সেই জিনিসগুলা প্লিজ আমরা আশা করি, আমি ভরসা রাখতে চাই কমিশন এবং আইসিটির উপরে, বাট দিন শেষে আমরা সেনাবাহিনীকে বলবো, ইলিয়াস, আমি, ব্রিগেডিয়ার জেনারেল নাসির বা কর্নেল হাসিন, আমরা কেউ আর্মিকে গালি দেওয়ার জন্য নেই, আমরাই তো ইউনিফর্ম পরা ছিলাম, আমাদের কাছেও তো খারাপ লাগতেছে, বাট আপনারা আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ। কালপ্রিটদের বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার যে ভুল চেষ্টা করছিলেন, সেই ভুল চেষ্টার রাস্তায় আপনারা হাঁটবেন না। জেনারেল ওয়াকার এখনো সময় আছে, আমরা আপনাকে সাপোর্ট করতে চাই যদি আপনি বিপ্লবের চেতনাটাকে সাপোর্ট করেন এবং সরকারের কথা মতো চলেন। ধন্যবাদ। ক্যাপ্টেন শাহনাজ, ছুটি নেই। জি জি হাসিন ভাই, থ্যাংক ইউ ভাই সময় দেওয়ার জন্য স্যার। ক্যাপ্টেন শাহনাজ, আপনি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের পর প্রথম কর্মকর্তা যিনি কিনা চরমভাবে এটার প্রতিবাদ করেছিলেন, এবং ভারতীয় যেই বাহিনী এখানে যুক্ত হয়েছিলেন সেটার প্রমাণ সহ আপনি হাজির হয়েছিলেন। দীর্ঘদিন আপনার ভেতরে অনেক ক্ষোভ ছিল, আজকে সেটা কিছুটা প্রশমিত হলো কিনা? হ্যাঁ, ধন্যবাদ ইলিয়াস ভাই। একটা কথা বলতে চাই যে এখানে কিন্তু আমরা অনেককে কমন দেখতে পাচ্ছি, অর্থাৎ খুন গুমের সাথে জড়িত যে সকল অফিসারদেরকে এখন আইসিটি অভিযুক্ত করেছে, এদের অনেকেই সে সময় বিডিআর ঘটনার সময় কর্মরত ছিল, এবং আমাদের জানা মতে ওনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা ছিল। সুতরাং এই যে বিচারহীনতার এই যে কালচার সেনাবাহিনীতে, এটা কিন্তু বিডিআর থেকেই এর গোড়াপত্তন হয়, এবং সেখান থেকে আস্তে আস্তে সেনাবাহিনীকে পলিটিসাইজ করা, এবং ডিজিএফ এর কতিপয় অফিসার তারা মনে করতেন যে কাউকে, দেশের যে কাউকে তারা তুলে নিয়ে আসতে পারেন। তারা এইভাবে কথা বলতেন যে আমরা হচ্ছি প্রধানমন্ত্রীর সাথে 1-to-1। আমি আমারই এক কোর্সমেট, ডিজিএফ এর কোর্সমেটের মুখের কথা বলছি যে তারা 1-to-1 ছিলেন, মানে তারা এর মাঝখানে কাউকে হিসাবে ধরতেন না, এবং তারা মনে করতেন যে কাউকে তুলে আনা বা খুন করে ফেলা তাদের রাষ্ট্রীয় অধিকার।
আপনি অন্য এক দেশের মানুষকে একমাত্র ওয়ার জোনে মারতে পারবেন, বাংলাদেশের কাউকে আপনাকে ধরে আনতে হলে অবশ্যই প্রসিডিউরের ভিতর দিয়ে যেতে হবে। আপনি মামলা করেন, উনি জাজ বলুক ওনার কি হবে। হ্যাঁ, আপনারা যে এই যে অমানবিক অপরাধগুলো করেছেন সেগুলা তো আসলে মেনে নেওয়া যায় না। তো আমি আশা করবো যে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এবং যে কলঙ্ক আমাদের গায়ে লেগেছিল সেনাবাহিনীর হাতে, আজকে থেকে সেটা থেকে আমরা মুক্ত হতে যাচ্ছি। মোটেও আমাদের মানে আমার কাছে এই প্রথম মনে হচ্ছে যে আই এম প্রাউড এগেন ফর মাই আর্মি। কারণ আমি একটা কথা বলি, আমার মনে হয় অনেক সিনিয়র জেনারেলদের এটা মনে নাও থাকতে পারে, যেহেতু আমি ক্যাপ্টেন এবং অনেক পরে বের হয়েছি। আমি বিএম এর আমার নিজের একটা কথা মনে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যখন থার্ড টার্মে, তখন আমাদের ফাইনাল টার্মার মানে আপনার যারা ছিলেন আর কি, মানে খুব ভালো তাদের ক্যারিয়ার ছিল সামনে, ওনারা সিএসইউ বিএসইউ এই ধরনের লেভেলে ছিলেন, ওনারা 5 মিনিট লেট করার জন্য একসাথে 5 জনের, মানে পিটিতে লেট করেছিলেন 5 জনের, কিন্তু একসাথে তাদেরকে মানে ইয়ে থেকেই বের করে দেওয়া হয়, বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকেই বের করে দেওয়া হয়। অর্থাৎ ওনারা মাত্র হয়তোবার 1-2 মাস পরে তারা কমিশন পেতেন, কিন্তু পিটিতে 5 মিনিট দেরির জন্য সেনাবাহিনীতে বিএমএ তে এখনো পানিশমেন্ট হয়। আমাদের ইডিআরসি হয়, আপনার হাতে পায়ে মিলে নাই, আপনি হচ্ছে আপনার জামা ইস্ত্রি করা নেই, ছোট ছোট অপরাধেও কিন্তু অনেক সিভিয়ার পানিশমেন্ট হয়। সুতরাং পানিশমেন্টের যে কালচার, এটা তো সেনাবাহিনীতেই বেশি, এটা তো অন্য কোথাও জবাবদিহিতা না ছিল না, কৈফিয়তদারি ছিল না, আমরা জানতাম। কিন্তু সবসময় সেনাবাহিনীর সবাই কিন্তু আমরা মানে খুব আপরাইট থাকতাম, যে আমরা জানতাম যে পদে পদে প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, এবং এটা একটা প্রাইড ছিল। এবং আমরা এটাও জানতাম যে যদি কখনো আমরা কোনো ভুল করে বসি বা কোনো কথা মিথ্যা বলে বসি, ফার্স্ট টাইম যখন আমাদেরকে অ্যাপ্রিহেন্ড করা হবে, ফার্স্ট কাজ কি, ভাই তুমি সত্যি কথা বলো, তাহলে তুমি কিছুটা হয়তো বা তুমি তোমার দায় মুক্তি পাবে, আদারওয়াইজ মানে তোমার সমস্যাটা আরো বাড়তেই থাকবে। এটাই তো আমাদের শিক্ষা ছিল। আমি ইভেন অফিসার হয়ে যাওয়ার পরে, লেফটেন্যান্ট হয়ে যাওয়ার পরে একটা ঘটনা মনে করতে পারি। আমি তখন কোয়ার্টার মাস্টার ছিলাম। আমি আমার যে উইন্টার কালেক্টিভ এক্সারসাইজের যে সৈন্যরা খাবার নিয়ে যাবে, সেই খাবার মানে ওরা কি প্যাকের সাথে করে নিয়ে যাবে নাকি আগে গাড়িতে চলে যাবে, এই অর্ডারটা সঠিকভাবে দিতে পারিনি। আমি মনে করি আমি দিয়েছিলাম, আমার পরে যে টয়েস ছিল সে হয়তো বা এটা কারেক্টলি করতে পারেনি, তো খাবারটা ওদের পথের মধ্যে ওদের সাথে ছিল না। যখন আমরা পথে নামলাম, অফিসাররা যখন খাবার জন্য নামলো, তখন আমরা আবিষ্কার করলাম যে আমার সোলজারদের সাথে খাবার নেই। সেই জন্য আমার সিও কমান্ডিং অফিসার কি করলেন, আমাকে 22 কিলোমিটার সৈনিকদের সাথে হাঁটালেন, যে তুমিও না খেয়ে ওদের সাথে হাঁটবে এবং এটাই তোমার পানিশমেন্ট। আমার একটু খারাপ লাগেনি, আমার প্রতি ওই 22টা কিলোমিটার আমি যে হেঁটেছিলাম, আমার শুধু এটাই খারাপ লেগেছে যে আমি কিভাবে এই ভুলটা করলাম। এবং এই স্যার অবশ্য এটাকে আপার ইয়েতে উনি হয়তো আমাকে রে দিয়ে দিতে পারতেন। আমার কমান্ডিং অফিসার, উনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। স্যারের সাথে এখনো খুব ভালো ইয়ে হয় এবং আমি প্রাউড ফিল করি, স্যারের সাথে সেদিন ছবিও তুললাম কমান্ডিং অফিসারের সাথে, প্রাউড ফিল করি যে আমরা যখন কোনো ভুল করেছি, কোথাও ভুলের জায়গায় দাঁড়িয়েছি, আপনারা আমাদেরকে বলেছেন যে কিভাবে রাইট কাজটা করতে হবে, এবং এটাকে আমরা স্পোর্টিংলি নিয়েছি। সেনাবাহিনী থেকে পানিশমেন্ট তো স্পোর্টিংলি নিতে হবে, কারণ খুব বেশি হয়, মানে খুব বেশি সে শাস্তি দেওয়া হয়। আপনি একটু ঠাস করে জগটা রাখলেন, আপনার কাঁটা চামচের শব্দ বেশি হলো, তাহলেও কিন্তু বিএমএ তে আপনার রুম থেকে বের করে পানিশমেন্ট দিয়ে আবার নিয়ে বসানো হয়, এটা তো খুবই নর্মাল। সেখানে আপনার এত গুরুতর সব অপরাধ, মানে এবং মানে নিজের প্রমোশনের কারণে আপনার শুধু সেনাবাহিনীর ভেতরে থাকতো কোনো সমস্যা ছিল না, আপনারা দেশের শত শত মানে সিভিলিয়ান, তাদেরকে আপনারা বাহিনীর ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে ধরে এনেছেন, সেখানে ভারতীয় লোকজনকে বসিয়েছেন, তারা হিন্দি কথা শুনেছে, সেটাও আমরা শুনলাম। তারপরে আপনারা কি করলেন, আপনারা বলতে পারতেন যে না আমরা অর্ডারে করেছি, হাসিনার অর্ডার করেছেন, আপনারা চুরি করেছেন, তাদের কাছ থেকে ফোন নিয়েছেন। অনেক আপনারা এরকম অনেক জবানবন্দিতে শুনবেন যে আইফোনটা নিয়ে গেছে, ফোন করে জিজ্ঞেস করেছে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, টাকা ট্রান্সফার করেছেন। আপনি এটা কার আদেশে করলেন? আমি ধরে নিলাম আপনারা সেনাবাহিনীর ভেতরে ছিলেন, হাসিনার আদেশে আপনাদেরকে এসব কাজ করতে হয়েছে। আপনারা কোন হিসাবে 1000 কোটি টাকা জড়ো করলেন নিজেদের অ্যাকাউন্টে? একটা সাধারণ সিভিলিয়ানকে তুলে এনে তার 3টা ফোন রেখে দিলেন, তার 3টা ল্যাপটপ রেখে দিলেন। এগুলো তো চোর ছেচরের কাজ। একটা মহিলা ইয়াকে নিয়ে আসলেন, আপনি তার নিকাব পরে বলে নিয়ে আসলেন, আমি আজকের ইয়েতে দেখলাম, তাকে আপনারা সেক্সুয়ালি অ্যাবিউজড করলেন। এটা কোন ধরনের অফিসারের কাজ? এগুলো ক্ষমার অযোগ্য। যেখানে 5 মিনিট পিটিতে লেট করা ক্ষমার অযোগ্য, সেজন্য সেনাবাহিনী থেকে বের হয়ে যেতে হয়, সেই সেনাবাহিনী আমরা ফেরত চাই। আমরা চাই এই সকল আবর্জনা এবং এই সকল ব্যক্তি যারা নিজেদেরকে সকল মানে ক্ষমতার ঊর্ধ্বে এবং শীর্ষে মনে করেছিলেন, সকল আইনের ঊর্ধ্বে মনে করেছিলেন, ওনারা মনে করতেন যে কাউকে তুলে এনে খুন করা ওনাদের রাষ্ট্রীয় অধিকার, ওনাদের এই ধারণা ভাঙুক, সাধারণ মানুষজন
মানুষজনের এই দেশের মানুষজনের সার্বভৌমত্ব এবং তাদের রাইট সবার আগে প্রতিষ্ঠিত হোক, এবং এই আবর্জনা থেকে কলঙ্কমুক্ত হয়ে সেনাবাহিনী আবার সংস্কার হোক এবং সুষ্ঠু সুন্দর একটা সেনাবাহিনীতে পরিণত হোক, যে সেনাবাহিনীকে আমরা দেখেছিলাম 2002 বা 2000 আগে, এবং এই সেনাবাহিনী আমাদের দেশের দায়িত্ব নিক। আমি মনে করি না যে আজকে আমাদের জন্য একটা কলঙ্কজনক দিন, বরং কলঙ্ক মুক্তির, দায় মুক্তির দিন। ধন্যবাদ। আমাদের সাথে সব শেষ যিনি কথা বলবেন, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন ভাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। অনেক ধন্যবাদ স্যার। আমি একটু ভূমিকা দিয়ে নিই স্যার। স্যারের সাথে আমার কথা হয় না প্রায় 1 বছর হয়ে গেছে বোধহয়। আমি রাগ করে স্যারের ফোন রিসিভ করি না, এটার একটা কারণটা বলেন, এই ভূমিকাটা দিয়ে নেই। 1 বছর পরে আজকে আমি ওনাকে টেক্সট করেছি যে স্যার আমাদের লিঙ্ক দিলাম, দিয়ে বললাম স্যার ইউ মেক ইট ইন। তো এখন স্যারের সাথে আমার যে বিষয়টা নিয়ে তর্ক হয়েছিল, যে সেনাবাহিনীর অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে আমি মূলত ওনার সাথে কথা বলছিলাম, সেখানে উনি ওনার কিছু যুক্তি তুলে ধরছিলেন যে এখানে আসলে সেনাবাহিনীর বা এই মানে বৃহৎ আকারে যেই তদন্ত করে যাদের পানিশমেন্ট দেওয়া দরকার এটা দেওয়া ঠিক হবে না, বা এই ধরনের একটা কিছু। আমার খুব খারাপ লেগেছে যে উনি অফিসার বলেই হয়তো অফিসারদের পক্ষে কথা বলছেন। দেখেন, সেনাবাহিনীর অফিসাররা যদি অফিসারদেরকে মানে দায় যদি সব মাথায় নিয়ে নিজেদের বাহিনীর, আমাদের করতে হবে, ওর বাসা হচ্ছে ডিওএইচএস এর ভেতরে, ও আমার সেনাবাহিনী, ওরা আমি যত কিছু করি ওরা আমার সাপোর্ট দিতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে হয়ে না আসা পর্যন্ত আমাদের সেনাবাহিনী ঠিক হবে না। সেনাবাহিনী মানুষ, সেনাবাহিনী ফেরেশতা না যে তাদের কোনো অন্যায় থাকবে না। এই বাহিনীতে কেউ অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে, তার শাস্তি হবে, এটাই হওয়া উচিত। আজকের অনুষ্ঠানের থেকে বলে দেই, একটা ঘোষণা দিয়ে দেই, আমি তনু হত্যাকাণ্ড নিয়ে কাজ করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের মানুষকে, এই তনু হত্যাকাণ্ডের সাথে একজন মেজর জেনারেলের স্ত্রীর সন্তানরা জড়িত। আমি সেটা মোটামুটি আমার অনুসন্ধান শেষ, আপনারা খুব দ্রুতই সেটা দেখতে পাবেন। কিন্তু সেনাবাহিনী তাদেরকে বাঁচিয়েছে, এবং যে কায়দায় তনু হত্যাকারীকে বাঁচিয়েছে এটা যদি আপনারা শুনেন তাহলে আটকে উঠবেন যে এরকম একটা দেশের সেনাবাহিনী এইরকম করতে পারে, একজন হত্যাকারীকে এইভাবে বাঁচাইতে পারে। আরে ভাই, আপনার কি ব্লু ব্লাড নাকি যে আপনি এক আমি হচ্ছে আরেক, আমার কেউ মারা গেলে আপনার কিছু করা যাবে না? এটা তো হবে না। এমনকি পুলিশের সাথে সেনাবাহিনী যে আচরণ করেছে তনু হত্যাকাণ্ড নিয়ে, সেটা জানলে আপনাদের আসলেই খুব অবাক হবেন, এই দেশে মানে একটা সেনাবাহিনী এরকম হইতে পারে। যাই হোক, অনেক লম্বা ভূমিকা টানলাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের বাহিনীর লোকজনের বিরুদ্ধে গতকাল ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তো এটাতে কি মনে করেন, মানে সেনাবাহিনীর এই যে অধঃপতন হলো, এটার দায় কি সেনাবাহিনীর নাকি অন্য কারো? সার্বিকভাবে প্রথমে আমি আপনাকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। সালাম জানাই আপনার অগণিত দর্শকদেরকে যারা দেখবেন এই অনুষ্ঠান, এবং সহ আলোচকদের। আমি বিশেষ করে একটু আবেগ অনুভব করছি, কলিমুল্লাহ স্যার আজকে জয়েন করেছেন, যার সাথে আমি বাংলাদেশ নেভির সবচেয়ে বড় দুর্নীতি, ফ্রিগেট ক্রয়ের দুর্নীতির তদন্তের সাথে জড়িত ছিলাম, যার জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে। আমার সার্ভিস শুরু হয় 81 সালে এবং আমার শেষ হয় 2009 সালের 30শে ডিসেম্বর, অল অন এ সাডেন, একটা ঝড়ের মতো। আমি একটু দেখাতে চাই যে তদন্তের জন্য আমার চাকরি গিয়েছিল, এটা হচ্ছে সেই তদন্ত। এখানে যে আমার নাম আছে সবচেয়ে শেষে, আমি মেম্বার সেক্রেটারি ছিলাম। আর আজকের আসরে যে কলিমুল্লাহ স্যার, উনি 2 নম্বর সিনিয়র সদস্য ছিলেন। তো অধঃপতনটা একদিনে হয় নাই, বহুদিন ধরে চলছিল। কিন্তু আমি এটার যে থ্রেশহোল্ড, যেটা মানে শুরু, সেটা আমি বলতে চাই 96 সালে যখন আওয়ামী লীগ সরকার আসে, তখন শেখ হাসিনা এরকম একটা প্রমোশন বোর্ডে হঠাৎ করে যারা যোগ্য ছিল না তাদেরকে প্রমোশনের জন্য চাপ সৃষ্টি করেন, যার ফলে সেই প্রমোশন বোর্ড, তখন সেই সময় সেনাপ্রধান ছিলেন আজকের এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান। জেনারেল মুস্তাফিজুর রহমান ওভারঅল একজন সৎ ছিলেন, কিন্তু তিনি সেদিন এই প্রমোশন নিয়ে আর কোনো কথা বলেন নাই। কিন্তু যিনি বলেছিলেন তিনি হচ্ছেন মেজর জেনারেল সাহুল আফজাল,
এক নামেই সবাই আর্মিতে চেনে। উনি একজন আইকনিক ফিগার, ট্রেনিং স্টাফ কলেজের সিনিয়র প্রশিক্ষক হিসেবে ওনার সুনাম সর্বজন বিদিত। তো উনি সেদিন রিজাইন করেন এই দুঃখে যে শেখ হাসিনার যে অ্যাপ্রোচ ছিল সেটা প্রফেশনাল না, প্রফেশনাল অফিসারদের পক্ষে উনি যান নাই। তো ওভার দ্য পিরিয়ড এরকম আস্তে আস্তে ওইটাই অবক্ষয়ের শুরু। এর আগে পর্যন্ত আমরা যখন নেভিতে জয়েন করি 81 সালে, তখন আমরা দেখেছি যে বিএনএস এসআর আমিন জাহাজের কমান্ডিং অফিসারের কোর্ট মার্শাল হচ্ছে কারণ উনি ঠিক মতো মেস বিল দেন নাই, পরিশোধ করেন এই সামান্য অপরাধের জন্য। এখন মানুষ এটা বিশ্বাস করতে চাইবে না যে একটা এত ছোট অপরাধে একজনের কোর্ট মার্শাল হতে পারে। তো ওভার দ্য পিরিয়ড এইভাবে অবক্ষয় শুরু হয় এবং প্রফেশনাল এবং সার্ভিসের যে প্রাউড যেটা থাকে, মানুষ যেটা নিয়ে মানুষ বেঁচে থাকে, যুদ্ধ করার অনুপ্রেরণা পায়, দেশের জন্য জীবন দেওয়ার যে অনুপ্রেরণা, সেটা আস্তে আস্তে নষ্ট করে দেওয়া হয়। এই যে আপনাদেরকে যে তদন্ত কমিটির রিপোর্ট দেখালাম, এখানে আপনার 17 জন অফিসারের কোর্ট মার্শাল হচ্ছিল। তাদের কোর্ট মার্শাল প্রসেস অব্যাহত ছিল। যখন 2008 সালে পট পরিবর্তন হয়ে যায়, সেই 17 জন অফিসারকে অনেক রিওয়ার্ড দেওয়া হয়, তাদের মধ্যে 2 জনকে নৌপ্রধান করা হয়। এবং যারা এই তদন্ত করেছিল, যেমন আমি ছিলাম কমিটিতে, অল অন এ সাডেন 1.5 লাইনের চিঠি, কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকে আপনাকে সার্ভিস থেকে টার্মিনেট করা হলো। এই যে আপনি একজন প্রাউড, একজন মোরাল, আমার সারা সার্ভিস জীবন কোন রকম ডিসিপ্লিন কেসও তো ছিল না, কোনো এমনকি কোনো মানে অ্যাডভার্স রিমার্কও ছিল না আমার কোথাও। আমি কোনোদিন কোনো লেটার অফ ডিসপ্লেজার এগুলো পাইনি। অল থ্রু আমি সার্ভিস মাইন্ডেড ছিলাম, সৎ ছিলাম। এই আমার যে ওভার দ্য পিরিয়ড আমার যে পারফরমেন্স রিপোর্ট যেগুলো বলে, সেগুলোতে আমার সবসময় প্রশংসা ছিল। তো তারপরে আমাকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় জাস্ট এই যে তদন্ত করার জন্য, তদন্ত করে দোষী সাব্যস্ত করার জন্য। এখানে হাসিনা থেকে সবাইকে তদন্ত কমিটি দায়ী করেছিল এবং যারা সিভিল ছিলেন তাদের নামে হাইকোর্টে মামলা হয়েছিল, আর যারা সার্ভিসে ছিলেন তাদের কোর্ট মার্শাল প্রসেস চলছিল। তো এইরকম একটা প্রেক্ষাপটে আপনি এখন বুঝতে পারেন যে ওই সার্ভিসে আপনার ভালো মন্দ খারাপ এগুলা, ভালো কাজ করেছেন আপনি, ইউ আর ভেরি গুড অফিসার, বাট ইউ কুড বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম উইদাউট অ্যাসাইনিং এনি রিজন। তো এইরকম একটা প্রেক্ষাপটে এরকম হবেই। মানুষ যারা সুযোগ সন্ধানী পলিটিশিয়ান তারা ক্যাপিটালাইজ করবে এই সুযোগকে। তো সেরকমই হয়েছে। এটা যে হবে এটা তো আমরা বহু আগে থেকে আমি বুঝতে পারছিলাম। আমি সবসময় নুরেমবার্গ ট্রায়ালের উদাহরণগুলো দিতাম। ওখানে যারা ফিল্ড মার্শাল ছিলেন, যারা বড় বড় অফিসার ছিলেন, ফরেন মিনিস্টার, তাদের তো একটাই কথা ছিল যে আমরা একটা দেশের হয়ে যুদ্ধ করেছি এবং আমরা সুপিরিয়রের আদেশ পালন করেছি, আমরা ইউনিফর্ম সোলজার, আমরা যা আদেশ আসবে সেটাই করব, সুতরাং আমাদের কোনো দোষ নাই। তো প্রসিকিউশনের যে যুক্তি ছিল সেটা ছিল যে এরাই হলো হিটলারের হাত পা, হিটলার যত অপকর্ম করেছে এদের মাধ্যমে, সুতরাং এদেরকে মাফ করার কোনো কারণ নাই এবং তাদের শাস্তি হয়। তো এটা তো আর্মিতে সবাই জানে, এইগুলো নিয়ে আলোচনা হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যতগুলো ব্যাটেল সেগুলো নিয়ে আলোচনা হয়, কোথায় কি কে কি ভুল করেছিল। তো সেই ভুলগুলো তো আমরা দেখে জেনে শুনে করেছি। তো এইটাই হচ্ছে আমার সাফার করেছি, এইগুলোকে আমলে নিই। ধন্যবাদ স্যার। আপনার শেষ কথা দিয়ে আমরা শেষ করি যে অন্যায় করে কেউ পার পায় না। আমরা ইদানিং আমার যেসব পুলিশ কর্মকর্তাদের সাথে কথা হয়, বিশেষ করে কালকে ডিবি চিফ উনি আমাকে একজনের ভিডিও পাঠালেন যে ভাই এই লোকটা কে, সে হচ্ছে আওয়ামী লীগের একজন, তাকে খুব, সে থাকে ইউরোপে থাকে এক দেশে, সে খুব হুমকি ধমকি দিয়েছে যে তাকে দেশে তুই থাকতে পারবি কিনা তুই চিন্তা করে তারপরে কাজ টাজ করিস। ভাই সে দেশে না থাকার মতো কাজ যদি করে থাকে তাহলে সে দেশে থাকতে পারবে না। তোমরা যেটা করেছো তোমরা দেশে থাকতে পারো না। এই জন্য এখন যদি মনে করো যে আবার ফের তুমি মনে করো এটার
দিন অবশ্যই একরকম যাবে না, এটা তোমাদের 15 বছর বোঝা উচিত ছিল। এখন মনে করো যারা আছে তারা এরকম থাকবে না, থাকার পরে তোমরা আবার আসবা, এসে কি করবা, এরকম করবা? সেনাবাহিনীকে এটা বোঝা উচিত যে সময় পাল্টায়। 1/11-এর সময় যদি ফখরুদ্দিন, মঈনুদ্দিন একটু বুঝতো যে তাদের এই অবস্থা হবে, আজকে মঈনুদ্দিনকে কি জিজ্ঞেস করেন? যে মঈনুদ্দিনকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি যদি জানতা এরকম হবে জীবনে করতা, ওর জীবনে কোনোদিন এই কাজ করতো না। সো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সেনাবাহিনীতে যারা আছেন, আপনাদের উপরে আসলে যে হিল ট্র্যাক্সে যেটা হচ্ছে এখন, এটার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। ওইখানে নতুন করে কিসের শান্তি চুক্তি? এই শান্তি চুক্তি সেনাবাহিনী যেখানে যায় সেখানে শান্তি স্থাপন করে, আর শান্তি চুক্তি করা হয়েছে সেনাবাহিনীকে নিয়ে আসতে হবে সেখান থেকে। এটা কোন শান্তি চুক্তি? এটা ভারতের সাথে হাসিনার নিজস্ব চুক্তি, ক্ষমতায় থাকার চুক্তি। এই চুক্তি বাতিল করতে হবে। আপনাদের সেনা ক্যাম্প, যেটা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক অফিসাররা বলেছেন, অন্তত 250 নতুন ক্যাম্প সেখানে প্রতিস্থাপন করা দরকার, সেটা করেন। ওইখানকার করেন, ওইটা আপনাদের জায়গা। আপনি ওই হসপিটালে যায় ডিরেক্টর হবেন, অমুক জায়গায় ডিজি হবেন, অমুক জায়গায় কন্ট্রাক্টরি করবেন, ব্রিজ বানাবেন, এটা আপনার কাজ না। সো সেনাবাহিনীর যে কাজ, আমার সীমান্তকে রক্ষা করা, আমার দেশকে সার্বভৌমত্বকে রক্ষা করা, আপনারা সেই কাজ করবেন। আপনাদেরকে দেখলে বাংলাদেশের মানুষের যেন বুক ভরে যায়। এত কিছুর পরেও 5 তারিখে এই দেশের মানুষ সেনাবাহিনীকে বুকে টেনে নিয়েছিল, তাদেরকে বন্ধু মনে করেছিল। সেই চিত্র আপনারা নিশ্চয়ই টেলিভিশনে, পত্রিকাতে দেখেছেন। যাই হোক, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। আপনাদের কারো যদি কিছু বলার থাকে তাহলে আমরা দ্রুত শেষ করতে চাই। কেউ যদি কিছু 2 লাইনে জাস্ট 1 মিনিট একটা জিনিস বলবো ইলিয়াস, সেটা হচ্ছে কর্নেল হাসিন যে কথাটা বলে গেলেন তখন, জেনারেল মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, তার কিন্তু ডিজিএফআই তৎকালীন ডিজি, যার আমলে সব থেকে বেশি গুম খুন হয়েছে, নিরপরাধ বেসামরিক এবং সামরিক বাহিনীর সদস্য, তাদেরকে নিয়ে গুম করা এবং অনেককে খুন করা, সেই জিনিসটা লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদের আমলে হয়েছে। এখন আমি আইসিটি কে প্রশ্ন করব, তিনি কি রাজশাহী বলে আপনারা তার নামটা এখানে আনেন নাই? বিকজ এই দুইটা তালিকা তো হচ্ছে টিএফআই এবং জেআইসি, ডিজিএফআই এবং র্যাবের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদের। এখানে জেনারেল মামুন খালেদ আসলো না কেন? নাকি তাকে আপনারা বিডিআর এটাতে নেবেন? প্রেজেন্টেশন করেন জেনারেল মামুন খালেদ সংশ্লিষ্ট। আরেকটা হচ্ছে কি, আমরা আগে থাকতে যদি বলে দিই, আমরা তো একটা দুর্নামের কথা বললাম, যেটা আমরা সাজেশন দেওয়ার পরেও ভুল করে বর্তমান সামরিক লিডারশিপ এই একই কলঙ্কের মধ্যে আমাদেরকে ফেললো, বিচার করে নাই। আরেকটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে দুর্নীতি, যেটা হচ্ছে সামরিক ক্রয়, সেই সমস্ত জায়গাগুলোতে এই আওয়ামী লীগ সরকার, হাসিনা, রেহানা, তারেক সিদ্দিকী, এদের সম্পদের পাহাড় গড়বার জন্য যেভাবে ডিফেন্স পারচেস গুলা হয়েছিল, আমরা চাচ্ছি সেই কলঙ্ক থেকে আবার যাতে বের হয়ে আসে, সেই স্টেপ না নেয়। বাট কিছু ইন্ডিকেশন আমরা কিন্তু পাচ্ছি। আমরা কিছু অফিসার, যেমন জেনারেল মাসুদ রাজ্জাক, আপনি জেনারেল শফির কথা বললেন ইলিয়াস, জেনারেল শফির সাথে পাল্লা দিয়ে কিন্তু জেনারেল মাসুদ রাজ্জাক ছিল আরেকজন চরিত্রহীন লম্পট জেনারেল। এখন সেই জেনারেল মাসুদ রাজ্জাক যে আওয়ামী সুবিধাভোগী, তার সাথে মেজর রানা যিনিও আওয়ামী সুবিধাভোগী, তাদেরকে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় ঘুরতেছে বড় বড় ডিফেন্স কন্ট্রাক্টের জন্য। সেটা আমাদের সেনাবাহিনীর লিডারশিপের আশীর্বাদ নিয়ে তারা সেগুলো করছেন, বিকজ তারা সিদ্ধহস্ত, কিছু টাকা সেখান থেকে কমিশন, যেভাবে হাসিনা, রেহানার, তারেক সিদ্দিকের অ্যাকাউন্টে যায় তো বিদেশে, সেখানে যাতে আবার চলে যায়। প্লিজ, আমি ওয়ার্নিং দিচ্ছি, কিন্তু আপনারা কয়টা ডিফেন্স কন্ট্রাক্ট নিয়ে আগাবেন? স্বচ্ছ ডিফেন্স কন্ট্রাক্ট করবেন, আমরা সাপোর্ট করব। যদি তার বাইরে যান, ইনশাল্লাহ আমরা প্রতিটা ডিফেন্স কন্ট্রাক্টে আটকায় দেব, ডিফেন্স পারচেজ যেটা বিদেশের সাথে। দুর্নীতি করে আবার আর্মিকে পচাবেন না। ক্যাপ্টেন শাহনাজ কিছু বলতে যাচ্ছিলেন? আচ্ছা, আমি 1 মিনিট একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ওভারঅল আমাদের যে প্রতিক্রিয়া, আমি যতটুকু জেনেছি যে শুরু থেকেই, আমি জানি না, আমার ধারণা র এবং ডিজিএফআই যারা এই আইসিটি মামলা থেকে বাঁচতে চাচ্ছিল, তারা একটা ন্যারেটিভ স্থাপন করেছিল যে তোমরা কি তোমাদের ব্রাদার অফিসারদের এরকম অবস্থা দেখতে চাও? তোমাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে, এটা তো সেনাবাহিনীর উপরে। এবং আমাদের অনেক সেনাবাহিনীর কর্মকর্তারাই তখন সেনাবাহিনী আমার অহংকার এরকম লিখে প্রোফাইল পিকচার দিয়েছেন, বোঝাতে চাচ্ছেন যে ওনারা তাদের সাথে একাত্ম। আমি একটা গল্প বলতে চাই। ধরেন আমার একজন ভাই খুন করলো, আমরা 6 ভাই বোন, সরি আমার বাচ্চাটা ক্লিয়ার করছে, তো আমরা 6 ভাই বোন। তো আমাদের বাবা বললেন যে তোমরা বাকিরা জিনিসটা চেপে যাও। আমার এক ভাই একটা খুন করলো, খুন করে আসার পর আমার বাবা বললো যে তোমরা বাকি ভাই বোনরা ব্যাপারটা চেপে যাও। এখন চেপে গেলে কি হবে, যে 2জন ভালো ভাই বোন ছিল তারা মনে দুঃখ পাবে যে এরকম একটা অন্যায় আমরা বুকে চেপে আছি, আর 2জন করবে কি, ওরা আবার খুন করতে যাবে, কারণ ও তো পার পেয়ে গেছে, আমিও করব।
আর আসলে উচিত কি? উচিত হচ্ছে আমি একজন যদি আদর্শ ভাই মানে সিটিজেন হই না, যে না বাবা আমার ভাই হলেও তাকে জেলে যেতে হবে এবং তুমি যেটা সাপোর্ট করেছো এই জন্য আই কুইট ইউর সাইড, এইটা হওয়া উচিত ছিল উত্তর। তো সাধারণ যে ক্যাপ্টেন মেজর অনেকে বলছেন যে আসলে আমাদের সেনাবাহিনী প্রধান আমাদেরকে যেভাবে বলছেন যে এটা আমাদের জন্য লজ্জার, ওনারা যে যাবেন এটা আমাদের জন্য, এটা আপনাদের জন্য লজ্জার না। ওনারা আপনাদের ভেতরে থাকলে কি হবে, কয়েকজন ভাবে যে আমরাও ভবিষ্যতে এটা করে পার পাবো, আর কয়েকজন দুঃখ পাবেন যারা কোনোদিন তাদের মতো হতে পারবেন না। এটা একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করবে, এদেরকে ডিজোন করবেন, তাদেরকে ওন করার কিছু নাই। আমি বলতে চাই, আমি ক্যাপ্টেন শাহনাজ বলছি, যদি আমার ভাই কোনো অন্যায় করে আজকে নিজে তাকে জেলে দিয়ে আসবো। কোনো অন্যায়কারীর জায়গা আমার বাসায় হবে না। ধন্যবাদ। না, আমার মনে হয় না যে সেনাবাহিনীর এই অপরাধী যাদেরকে শেখ হাসিনা 15 বছরে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দলে নিয়েছে, তার সংখ্যা সেনাবাহিনীতে 5% হবে বলে আমি বিশ্বাস করি না। এই 95% সেনাবাহিনীর যে অফিসার সৈনিক, বিশেষ করে সৈনিকরা, তারা যে কোনো সময় দেশের জন্য জীবন দিতে চায়। হ্যাঁ, আমি আমার বাংলা এডিশন থেকে গত কয়েকদিন আগে নওগাঁ সীমান্তে গিয়েছিল এক কাজে। সীমান্তের বিজিবিরা ওরে দেখে মানে চোখের পানি ফেলেছে যে বাংলা এডিশন আপনারা ইলিয়াস ভাই, মানে ওদের দেশপ্রেমটা ওই জায়গায়। তো আমরা এই বিডিআর এই সেনাবাহিনী তাদেরকে বলবো যে আপনারা একইভাবে আপনার একটা গ্রাম, ভাই আপনার একটা গ্রাম, আপনার গ্রামে কেউ একজন পাশের গ্রামে চুরি করে আসলো, এখন আপনার মোড়ল বলছে যে ভাই এটা আমাদের গ্রামের সম্মানের ব্যাপার, এই চোরকে বলা যাবে না যে সে চুরি করেছে। আরে ওই চোরকে তো আগে তুমি তাড়িয়ে দিবা, তাকে জেলে নিয়ে যাবে, তাহলে এই গ্রাম কলঙ্ক মুক্ত হবে। এই সিম্পল লজিক বা ম্যাথ কি আমরা সেনাবাহিনীর কেউ বুঝতে পারবো? এটা আমার প্রশ্ন থাকবে। জি, ধন্যবাদ। সেনাবাহিনী আশা করি আজকের যে আলোচনা হয়েছে সেটা আপনারা বুঝবেন। আমরা কেউই আপনাদের শত্রু না, আপনাদেরকে ভালোবাসি। আপনাদের দিন শেষে আমার পক্ষে এই দেশকে দেশের দায়িত্ব নেওয়া বা এই দেশের নিরাপত্তা দেওয়া সম্ভব না, আপনাকে এই দেশের নিরাপত্তা দিতে হবে। যারা খারাপ ছিল তাদেরকে ডিজোন করুন এবং এই সেনাবাহিনীর যে রাস্তায় যাওয়ার উচিত সেই রাস্তায় যাওয়ার জন্য যা করা প্রয়োজন সেটা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।